গল্প আমি অভিশাপ পৃথিবীর প্রথম পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুটি। অন্তিম পর্ব। হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ডটা কমপক্ষে 12 বার শুনে ফেলেছে তামান্না। ওদিকে জায়নামাজে বসে আজ দিদিতি আল্লাহ পাকের কাছে মোনাজাতে অনেক কিছুই প্রার্থনা করে যাচ্ছে। এর মাঝে নাওফিলের নামটাও একবারের জন্য উচ্চারণ করেনি, শুধু বলে যাচ্ছে মহান সৃষ্টিকর্তাকে, আমার জন্য যা কিছু ভালো আপনি আমাকে তাই দিন রব্বুল আলামিন। আর তন্নি এদিকে ব্রাশটা নিয়ে দাঁত ঘষতে ঘষতে জানালার সামনে দাঁড়িয়ে শিহাবকে লাগাতার কল করে যাচ্ছে। কিছুক্ষণ আগে হঠাৎ দিদিতির ফুপিয়ে কান্নার শব্দ পেয়ে সর্বপ্রথম ঘুমটা ভেঙে যায় ওরই। তখন সবে ফজরের আজান দিচ্ছে। তামান্নাকে ঠেলা উল্টো দিয়ে ডেকে দিদিতির কাছে এসে কি হয়েছে জিজ্ঞেস করতেই দিদিতি নিজের হাতে থাকা মোবাইলটা শুধু ধরিয়ে দেয় ওদের কাছে। ফোনটা হাতে পেয়ে নাওফিলের দেওয়া মেসেজ আর অডিও রেকর্ডটা শুনে তামান্না বিশ্বাসই করেনি শুরুতে এই কথাগুলো নাওফিল বলেছে। তন্নির ক্ষেত্রেও অভিব্যক্তিটা দেখার মতো ছিল। ও প্রথমে ভাবে ঘুম চোখে ভুলভাল দেখছে আর শুনছে হয়তোবা। তাই বাথরুমে গিয়ে চটজলদি চোখে মুখে পানি দিয়ে ফিরে এসে মেসেজ আর রেকর্ডটা আবার দেখে আর শোনে। মাথা খারাপ হয়ে যায় দুজনেরই তখন। যে ছেলে গতকাল পর্যন্ত একটা সাইকোপ্যাথ রোগীর মতো দিদিতির পিছে পড়ে থাকলো, সেই গাজীপুর থেকে খুঁজে বের করে পর্যন্ত আনলো ওকে, সেই ছেলে এখন আর সুশীল, নীতিবান মানুষের মতো বুলি আউড়ে বলে কিনা মুক্তি দিচ্ছে সে দিদিতিকে। তাও এমন একটি মুহূর্তে এসে বলছে, যে মুহূর্তে দিদিতি পুরোপুরি ফেঁসে গেছে। নিস্তব্ধ ঘরটায় রাগের বহিঃপ্রকাশে তন্নি তৎক্ষণাৎই চেঁচিয়ে ওঠে, ইয়ার্কি নাকি এটা? মাইন্ড গেম খেলেছে জানোয়ারটা ওর সঙ্গে। এই এই কথাগুলোই কি বোঝাতে চাইলো আসলে? দিদিতি ওর ওপর ফল করেছে সেটা আমরা সবাই বুঝে গেছি। আর ওর মতো মহাচতুর ছেলে তা এখনো বোঝেনি তাই বোঝাতে চায়। বিশ্বাসযোগ্যতা। তামান্নাও সেসব কথার সঙ্গে সুর মিলিয়ে বলে, কখনোই না। বরং আমাদের আগে নাওফিল বুঝেছে দিদিটি ওর প্রতিফল করেছে, ভালোবাসাটা হওয়া মাত্রই এখন পিছটান দিচ্ছে। একদম পরিষ্কার এতে নাওফিল খেলেনি, উল্টে শোধ তুলেছে। দিদিতির কাছে ছ্যাঁচড়ামি করেও এক চান্সে পাত্তা পায়নি বলেই জিদ ধরে পড়েছিল এতদিন তাহলে। তারপর দুই বান্ধবী নানান রকম যুক্তিতর্ক উপস্থাপন করতে করতে দিদিতি এর মাঝে আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায়। একে একে ওরাও প্রাতকর্ম সেরে নামাজ পড়েই বর্তমান যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজ তন্নি শিহাবের সঙ্গে তাণ্ডব বাঁধিয়ে বসবে তা নিশ্চিত। কিন্তু তামান্না এতক্ষণ নাওফিলকে হাজারটা গালাগালি দিলেও ওর মনটাতে এখনো খুঁতখুঁত রয়ে গেছে। পুনরায় মেসেজটা পড়ে যাচ্ছে আর রেকর্ডটা শুনছে। এক মন ওর দুই রকম কথা বলছে যেন। একবার মনটা বলছে, নাওফিল খুব অসহায় বোধ করছিল কথাগুলো বলবার মুহূর্তে। তো আরেক মন বলছে, নাটকবাজ ছেলে একটা। অন্যান্য দিন শিহাব তন্নিকে ফজরের ওয়াক্তে কল করে জাগিয়ে তুলত, তন্নি নিজে থেকে কল করে যাচ্ছে, তারপরও আজ খোঁজ নেই সেই ছেলের। কলটা ধরবার নামগন্ধই নেই। অশ্লীল ভাষায় গালাগালিটা বরাবরই আয়ত্তে ছিল ওর, কিন্তু কখনো ভাবেনি সেই গালিগুলো নিজের প্রথম ভালোবাসার মানুষটাকেও প্রয়োগ করতে হবে। বাবা মা তুলে শ্রবণহীন গালিগুলো নাওফিলকে দেওয়ার পরই তা এখন শিহাবকেও দিয়ে চলেছে সে। একই ঘরে দিদিতি নামাজে বসে মোনাজাত করছে, সেদিকে হুঁশই নেই। সকালের নাশতার পর্বটা শেষ হবার পরই দিদিতি 1 ঘন্টা সময় ধরে মা আর বোনের সাথে কথা বলে মনটা হালকা করে। নিজের লক্ষ্যের প্রতি মনটাকে ধাবিত করার চেষ্টা করে সেই আগের মতো। এরপর তন্নিকে ডেকে বলে, তুষারকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করবি না। দেখ আগে ও নিজে থেকে কিছু বলে কিনা। যদি এড়িয়ে যায় তাহলে তুইও সেভাবেই টপিকটাকে ভুলে যাবি। আমি প্রেমে পড়লেও তা স্বীকার করে আসিনি, কিন্তু তাই আমার কাছে এখনো আমার ওয়েটটা ঠিক জায়গাতেই আছে। আমি দাম্ভিকতা নিয়ে আগেও যেমন চলতাম এখনো তাই চলব। নাওফিলের সঙ্গে সম্পর্ক না হওয়া ছাড়াও ঐশীর সুবাদে মাঝেমধ্যেই ওর সঙ্গে দেখা হবে আমাদের, আবার তোর তরফ থেকেও একই ব্যাপার, তাই সিন ক্রিয়েট করাটা উচিত হবে না আমাদের। এতে ঝামেলাটা হবে ঐশী আর রুমানের মাঝে। রুমান আর নাওফিলের বন্ধুত্ব আমাদের বন্ধুত্ব থেকেও পুরনো আর ভীষণ স্ট্রং। কতটা স্ট্রং হলে নাওফিল একটা ফ্ল্যাট গিফট করে বন্ধুকে তা নিশ্চয়ই বুঝতে পারছিস।
আমার জন্য ঐশী না পারবে রুমানের সাথে ঝামেলা করতে নাওফিলকে নিয়ে, আবার না পারবে তা সহ্য করতে। এটা একটা সমাধান ছাড়া ব্যাপার আসলে। তাই ঐশীকেও জানাবি না। নতুন সংসার ওর। ওকে সংসারে মন দিতে দে। তাছাড়া প্রপোজালটা এসেছিল শুরুতে নাওফিলের থেকে, সেটা আবার নিজেই ফিরিয়ে নিয়েছে ও। তো ওকে নিয়ে আমার মধ্যে আর কোনোরকম ভাবনা চিন্তা হতে দেব না। ও আসলে একটা ধ্বংস মানব, ও যে মেয়ের জীবনে আসবে সেই মেয়ের জীবনটা অভিশপ্ত হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওর থেকে রেহাই দিয়েছেন আমাকে। খুব ঠিক বুঝেছিস। কিন্তু আমার মধ্যে এখন তুষারকে নিয়েও নানারকম দোটানার সৃষ্টি হচ্ছে যে। নাওফিল আর তুষারই সব থেকে ক্লোজ। দুজনের মাঝে সিক্রেট বলতে তেমন কিছু নেই। সেখানে তোর ব্যাপার নিয়ে আলোচনা তুষারের সঙ্গে আলবাত করেছে। আর তাই তুষার আমার কল রিসিভ করেনি জবাবদিহি করার ভয়। ও তাহলে কতটা খাঁটি প্রেমিক তা নিয়ে আমার মন সন্দিগ্ধ। তামান্নাই আজ সকালের নাস্তা তৈরি করেছে। রান্নাঘরে হাতের কাজ গুছিয়ে রেখে ঘরে আসতেই তন্নির কথাগুলো শুনতে পায়, নিজের মতামত জানায়, এই ভাবনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শিহাব ভাইয়ের মাঝে তোর জন্য আমি গাঢ় অনুভূতি টের পেয়েছি। সেটা কথাতেই বল আর কাজে কামে বল। তাই বলবো, যাচাই বাছাই করতে থাক সম্পর্কটাকে আগের জায়গাতেই রেখে। তাছাড়া ও কিছুদিন আগে বলেছিল না, প্রেম করার ধৈর্য আর ইচ্ছা কোনোটাই ওর নেই। খুব জলদি বিয়ের ব্যাপারে ভাববে ও। ওকে নিয়ে তোর চূড়ান্ত ভাবনা কি তা জানতে চেয়েছিল। তুই সময় চেয়েছিলি। তো তুই ভাবনা চিন্তা করেই এগো। দেখ এর মাঝে ও আবারও বিয়ের প্রসঙ্গ তোলে কিনা। তামান্নার কথা ঠিক আছে, আমার ব্যাপার নিয়ে তুই জাজ করিস না তুষারকে। দিধিতির কথায় সায় দিল তন্নি নীরবেই মাথা দুলিয়ে। সেদিন বিকাল হলে তামান্না আর তন্নি দুজন মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয় নাওফিলের কথাগুলো নিয়ে সরাসরি একবার ওরা নিজেরাই কথা বলবে নাওফিলের সঙ্গে। দিধিতিকে তা মোটেও বুঝতে দেওয়া চলবে না। এই সিদ্ধান্তের কারণ একটাই, নাওফিলের প্রতি প্রগাঢ় বিশ্বাস আর মায়া জন্মে গেছে ওদের মাঝেও। তাই চট করেই নাওফিলকে দোষারোপ করতে চাইছে না আর। আবার দিধিতির মনের অপ্রকাশ্য অনুভূতির বিশ্লেষণও আড়ালেই রাখতে হবে ওদের। নয়তো এতে সত্যিই দিধিতির আত্মগরিমাতে আঘাত করা হয়ে যাবে। আর সেটা মোটেও ঠিক হবে না। সন্ধ্যা থেকে রাত 9টা অবধি দিধিতি আজ থাকবে সামনের বিল্ডিংয়ে। সেখানে ওদের ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল অনুপমা থাকে। তার সঙ্গে গ্রুপ স্টাডিতে ব্যস্ত থাকবে ও। ওদেরও থাকার কথা ছিল। কিন্তু শপিং করার বাহানায় ওরা আজ এই পরিকল্পনাতেই ঐশীর বাসায় যাবে। আসরের নামাজটা আদায় করে তন্নি আর তামান্না বাসা থেকে বেরিয়ে পড়ে। আর দিদিতি মাগরিব বাদে বের হয় বাসা থেকে। সামনে এগিয়ে বাদিকে গলিতে ঢুকে 8তলা অট্টালিকার সদর গেটের সামনে এসে দাঁড়ায়। 7ম তলাতে অনুপমা মেয়েটার বাসা। সনাতনধর্মী অনুপমার পরিবারের প্রতিটা মানুষ ভীষণ অমায়িক। অঙ্ক করতে বসে আজ দিদিতি না চাইতেও হঠাৎ হঠাৎ অমনোযোগী হয়ে পড়ছিল। এত বুঝদার হয়েও কি জঘন্যভাবে যে ও নাওফিলে আটকে পড়েছে, তা তো খোলাখুলি বান্ধবীদের বলেইনি। শুধু ও জানে, কতটা পরিশ্রম দিতে হচ্ছে মনটাকে সামলাতে। দুর্বল মনটা বারবার আকাঙ্ক্ষা করছে এই বুঝি নাওফিলের থেকে কোনো মেসেজ এলো। তাই বারবার চোখজোড়া গিয়ে আটকাচ্ছে ফোনের স্ক্রিনে। অনুপমা তা বেজায় বুঝল, কিন্তু ব্যক্তিগত প্রশ্ন করতে অবশ্য দ্বিধাবোধ করল। যদিও ওর জানাতে দিদিতি কোনো সম্পর্কে আবদ্ধ নেই, তবে হতে আর কতক্ষণ। দুজন অঙ্ক করা থামিয়ে হঠাৎ এ কথা সে কথা বলতে বলতে অঙ্কের বদলে গল্পই চলতে শুরু করলো বেশি ওদের মাঝে। এই ফাঁকে সত্যিই দিদিতির একবারের জন্য মনে পড়ল না নাওফিলের কথা, কারণ আজ অনুপমা জানালো নতুন কিছু তথ্য, যা পুরোটাই ওকে ঘিরে। ডিপার্টমেন্টের বেশ কজন ছেলে নাকি নিজেদের মাঝে দ্বন্দ্বকলহ করে চলেছে কিছুদিন যাবৎ, যার মূল কেন্দ্রবিন্দু দিদিতি। একই সার্কেলের 4জন বন্ধু একসঙ্গে দিদিতিকে পছন্দ করে বসে আছে, তা নিয়ে পুরো ক্লাসে চাপা হাসি ঠাট্টা চলে। এসব চলে অবশ্য পুরোটাই দিদিতির আড়ালে। অনুপমা জানালো খুব শীঘ্রই নাকি এই 4জন বন্ধু এক এক করে ওকে প্রণয় আহ্বান জানাবে। তাতে দিদিতি যার আহ্বানে সাড়া দেবে, বাকি বন্ধুদের তা চুপচাপ মেনে নিতে হবে। এমন হাস্যকর গল্পে কেটে গেল টানা 2 ঘন্টা। অনুপমার মায়ের মাঝে এসে খুব করে অনুরোধ করে গেলেন, যেন আজ রাতে দিদিতি অবশ্যই ওদের সাথে নৈশভোজটা সেরে যায়। না করতে পারল না দিদিতি ওই মানুষটিকে। ওদের দুজনকেও কল করে আসতে বলতি।
ওরা আজ শপিং করতে গেছে, আর ওদের শপিং মানে রাত 10টা ওভার। কিন্তু আমি যে কাজে এলাম তার তো কিছুই হলো না। কাল আসিস, সমস্যা নেই। তোর হাবভাব আজ অন্যরকম। ম্যাথে মনোযোগ দিতে পারবি না। অনুপমান কথায় নাওফিল নামক বিষাক্ত মানুষটা ফের ওর হৃদয়ে এসে ছোবল বসাল। আনমনেই দীর্ঘশ্বাস ফেলে মন খারাপের সুরে বলে ফেলল, পীড়িতের বিষ পান করে ফেলেছি। তার মাসুল গুনতে হচ্ছে। কি বললি? চমকে যাবার ভান অনুপমার। খানিকটা অপ্রস্তুত হলো দিদিটিও। খুব একটা কাছের সম্পর্ক এখনো গড়ে ওঠেনি অনুপমার সাথে। তার কাছে এ বিষয়ে কথা বলা একদমই ভরসাযোগ্য নয়। ব্যাফাস কথাটাকে কোনোরকমে সামাল দিতে বলতে হলো ওকে, আরে এক ছেলেকে দেখে প্রেমে পড়ে গেছি মনে হচ্ছে। ঐশীর বরের বন্ধু সে। কিন্তু কাহিনী হলো ছেলেটা ভিন্নধর্মী। ফ্লার্টিং করেছিলাম তাও কিছুদিন। তারপর নিজেই কেটে পড়েছি। তাই মনের মধ্যে কেমন অপরাধবোধ হচ্ছে। কপাল চাপড়ে অনুপমাও আহাজারির সুরে স্বীকারোক্তি দিল, একই বেহাল দশা রেবন। নতুন এসেছে ব্যাচেলর ছেলেটা। আমাদের নিচতলায় থাকে, খুব ভোরে নামাজ পড়তে যায় মসজিদে। আমি ওই সময় তখন পড়তে বসি। তাই ব্যালকনি থেকে একদিন দেখতে পেয়েছিলাম। এরপর ওর জন্য রোজই দাঁড়িয়ে থাকি ওই সময়ে। কি যে চেহারা দিদিটি! যে কোনো মেয়ে দেখলে পটে যাবে। আমার মাই তো আফসোস করে, ছেলেটা আমাদের ধর্মের কেন হলো না তাই। প্রতিদিন দামি গাড়ি নিয়ে সকাল 9টায় বের হয়। আর আসে সন্ধ্যা 7টায়। খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি তা হলো, ছেলে গেজেটেড অফিসার। সোনালী ব্যাংকের ম্যানেজার। এহে! ব্যাটার বয়স কত তাহলে? আরে নাক সিটকাচ্ছিস কেন? 28 থেকে 30-এর মধ্যেই হবে। হয়তো প্রথমবার বিসিএস দিয়েই টিকে গেছে, নয়তো অনার্স শেষ করেই বিসিএস পরীক্ষায় ট্রাই করে গেছে। 1 মাস হলো জয়েন করেছে। জয়েন করেই বাসা নিয়েছে এখানে। মনটা দিন দিন বেসামাল হয়ে পড়ছে রেবন। এত সুন্দর ছেলে আমি সত্যিই সিনেমা ছাড়া বাস্তবে দেখিনি। সুন্দর তো নাও ফিল। মাত্রাতিরিক্ত সৌন্দর্য এই ছেলের মাঝে। অতিরিক্ত কোনো কিছুই সত্যিই হয়তো ভালো না। জবাবে দিদিটি বলল, ভেবে নে ওই ছেলে নিষিদ্ধ বিষ। তাই এত আকর্ষণ ওর মাঝে। জেনে বুঝে মৃত্যুর কাছে যেতে চাইবি না নিশ্চয়ই। অসংলগ্ন ঠেকলো কথাগুলো অনুপমার কাছে, তুলনাটা একেবারেই খাপছাড়া হলো না। বক্র চোখে দেখতে থাকলো ও দিদিটিকে। মেয়েটা বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে। ঘটনা তো জটিল মনে হচ্ছে। ওর খুব কৌতূহল জাগছে দিদিটির মনের কথা পুরোপুরি জানার। তাই হঠাৎ প্রস্তাব রাখলো, চল তো ছাদে যাই। তোর মনটন ভালো নেই আজ বেশ বুঝতে পারছি, ছাদে দারুণ বাতাস আর বাইরে জ্যোৎস্নাও খুব। ভালো লাগবে তোর। আবারও এক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো দিদিটি চেয়ার থেকে, চল ঘুরে আসি একটু। আচ্ছা তুই আগে যা। আমি 2 কাপ কফি করে নিয়ে আসি। তাহলে বেশি ভালো লাগবে। সিঁড়িতে ওঠার আগে লাইটটা জ্বালিয়ে নিস। সিঁড়িটা খুব অন্ধকার। মাথা কাত করে সায় জানিয়ে দিদিটি বেরিয়ে এলো বাসা থেকে। মন খুব অস্থির হয়ে আছে ওর। এক জায়গায় স্থির হতেই পারছে না ও। অবাধ্য মনটা অস্কাচ্ছে ওকে একবার যেচে পড়ে নাওফিলকে কল করতে। কিন্তু জান থাকতে এরকম বেহায়াপনা ও কোনোদিনই করবে না। নাওফিলের মুখোমুখি যেদিন হবে, সেদিন অবশ্যই একবার জানতে চাইবে এমন সিদ্ধান্ত নেবার কারণ কি ছিল। টালমাটাল ভাবনায় পড়ে কয়েক ধাপ সিঁড়ি পার করে উঠে আসার পর খেয়াল হলো, সত্যিই ভারী অন্ধকার। ভাবনার ঘোরে 5-6টা সিঁড়ি আন্দাজে পা ফেলে উতরে এলেও চোখের সামনে এখন কিছুই দেখছে না, ফোনটাও তো ফেলে এসেছে ঘরে। না হয় আন্দাজের বশে পা ফেলে নিচে নেমে লাইটটা জ্বালাতে হবে। তার থেকে না হয় সাবধানে সাবধানে পা ফেলে ছাদে পৌঁছলো। নেমে গিয়ে লাইট জ্বালানোর ভেজাল আবার করবে কে? সামনে পা দিয়ে সিঁড়িগুলো নির্ণয় করতে করতে আকস্মিক ধাক্কা খেল এক পুরুষালী দেহের সঙ্গে। বেলি ফুলের সুগন্ধিযুক্ত পারফিউম নাকি আতর পুরুষটির শরীর থেকে ভুসভুস করে উড়ে এসে নাকে লাগছে ওর। একটু পিছিয়ে এসে বেশ জোরেই শুধালো, কে? সামনের ছেলেটা ওর মতো পিছিয়ে না গিয়ে আরো কাছে এগিয়ে আসলো। তা টের পেয়ে বক্ষস্থলে কেউ যেন খামুচি দিল দিদিটির। সুযোগ পেয়ে ছেলেটা কোনো অসভ্যতামি করবে না তো? ও আবারও চেঁচিয়ে শুধাল, এই সামনে কে আপনি? কথা বলুন নয়তো সরে দাঁড়ান। কথা বলার বদলে ছেলেটা ওকে ধাক্কা দিয়ে পাশের দেওয়ালে ঝাপটে ধরল, এমনকি মুখটাও চেপে ধরল। শাট আপ! শাট আপ! কি করছেন? চেঁচামেচি করছেন কেন?
আমাকে আওয়াজ করার সুযোগটা তো দিতে হবে নাকি? তার আগেই কেস খাইয়ে দিতে চান? দাঁত কিরমির করে চাপা স্বরেই অজ্ঞাত পুরুষটা ধমকাল। দিদিটিকে চিন্তামুক্ত করে ছেলেটা ছেড়েও দিল ওকে কথাগুলো বলে। শব্দ পাওয়া গেল এবার। হেঁটে ছাদে ফিরে গেছে সে। তারপর হঠাৎ করেই চোখের সামনে সব ঝকঝকে পরিষ্কার দেখতে পেল দিদিটি। আলো অনুসরণ করে ছাদে উঠে এলো ও। ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছে সেই ছেলেটি। ভীতিকর উত্তেজনার রেশ এখনো কিছুটা রয়ে গেছে ওর মাঝে। কড়া পারফিউম মাখা ছেলেটার বদন একনজর দেখবার জন্য তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। মুহূর্তেই ফের চেঁচিয়ে উঠল ও, ব্লাডি রাস্কেল নাওভিল! মশকরা করেন আমার সঙ্গে? আপনি এখানে কি করছেন? স্টক করছেন আমাকে? অভিব্যক্তি প্রকাশ করতেই ভুলে গেল ছেলেটি। কিন্তু ব্লাডি রাস্কেল সম্বোধনের কারণে তার মতো খিটখিটে মেজাজের পুরুষের পক্ষে অচেনা মেয়েটির কাছে ভদ্রতা বজায় রাখা সম্ভব হলো না। ছাগল নাকি আপনি? চোখে মাথায় সমস্যা নিয়ে বাসার বাইরে কি করেন? বাড়ির লোক কোথায় আপনার? ধরে বেঁধে ঘরে আটকে রাখতে পারেনি? ইয়াসিফ বলে গালি দিলেও বুঝতাম আমার টুইনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। কিন্তু গুলিয়েছেন তো আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। চেহারায় এতখানিও মিল নেই যে, যার জন্য আলাদা করা যাবে না আমাদের। কি সম্পর্ক আপনার সাথে নাওফিলের? কত বড় আস্পর্ধা মন্ত্রীর নাতিকে ব্লাডি রাস্কেল বলে গালি দেন! গার্লফ্রেন্ড হলেও তো এত দুঃসাহস দেখানোর কথা না। নাওফিল তো নিজের ঘরের মানুষকেও মাথায় তোলে না, সেখানে গার্লফ্রেন্ড! এক ঝলক চেয়েই দিদিটি নাওফিল ভেবে নিয়েছিল। কিন্তু এত বড় চমক পাবে এ ধারণা তো মোটেও ছিল না। চাচাতো ভাই? ছেলেটা নাওফিলের চাচাতো ভাই হলেও ওর প্রতিবেশী। এ কথা তো নাওফিল কখনোই জানায়নি ওকে। না হলো প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এসব খবর তো এমনিতেই মানুষ মানুষকে অবগত করে। ইস, কি কাণ্ড ঘটিয়ে বসল ও! ওহ সরি, রিয়েলি সরি নাওফিল ভেবে গালি দেবার জন্য। আমি আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড না, কিন্তু খুব পরিচিত। এই যে ব্লাডি রাস্কেল বলে গালি দিলাম, এই দুঃসাহসটা দেখানোর মতোই কাজ করেছে সে। এমপির ছেলে বলে ভয় পেয়ে গালি দিতে দুবার ভাবার মতো ভীতু মেয়ে আমি না। আপনার চাচা এমপি না মন্ত্রী সঠিক জানি না, তার সামনেও ওকে আমি জানোয়ার, কুকুর, অমানুষ বলে গালি দেওয়ার সাহস রাখি ইনশা আল্লাহ। তবে আপনার ব্যবহারে হাড়ে হাড়ে বুঝলাম, রয়্যাল ফ্যামিলি বা বেশি ক্ষমতা সম্পন্ন মানুষগুলো ক্ষমতার দাপটে আর অহংকারের বশে প্রকৃত মানুষ আর হয়ে উঠতে পারে না। একটু আগে নিজের ব্যবহারে তা প্রকাশ করলেন। আপনি বুঝতেই তো পারলেন আমি নাওফিল ভেবে গালিটা দিয়েছি, কিন্তু তারপরও একটা মেয়ের সঙ্গে কেমন জঘন্যভাবে কথা বললেন। আমি তাওসিফ শেখ, নিজের অর্জন করা ক্ষমতার দাপটে চলি। দাদা, চাচার ক্ষমতায় না। ইভেন আমাদের ফ্যামিলির কোন ছেলেমেয়েই বাইরে নিজেদের বংশ পরিচয় বলে সুবিধা নেয় না। নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হয় আগে। আপনি নাওফিলকে চেনেন বলেই ফ্যামিলির কথাটা টানা। নাওফিল শেখ পরিবারে সবার কাছে চোখের তারা, কোহিনূর থেকেও মূল্যবান। আমার সেই ছোট ভাইকে যে ভাষায় গালি দিলেন, তাতে আপনার জায়গায় কোনো ছেলে হলে তার মস্ত বড় বিপদ হয়ে যেত। এমন গালি খাওয়া অন্যায় ও সজ্ঞানে করতেই পারে না। যাই হোক, আপনার উগ্র ব্যবহারে মাথা গরম হয়ে গিয়েছিল, তার জন্য সরি। কিন্তু আপনি সিঁড়িতে ওঠার সময় লাইট জ্বালিয়ে না উঠে আমাকে যেভাবে ফাঁসিয়ে দিচ্ছিলেন, তার জন্য তো আপনার আমাকে আরও একবার সরি বলা উচিত। আমি বাধ্য হয়ে তখন মুখ চেপে ধরেছিলাম। রাতের বেলা ছাদে আসলে সিঁড়ির লাইট জ্বালিয়ে উঠতে হয় জানেন না। বলতে বলতে তাওসিফ দিদিটিকে পুরোদস্তুর পর্যবেক্ষণ করে নিল। যদিও হিজাবে মুখটা ঢেকে রাখা বিধায় চোখ ছাড়া কিছুই দেখার জন্যই বয়সটা ঠিকঠাক অনুমান করতে পারল না এতে। একবার মনে হলো 20-21 হবে, আবার কথার ধরন শুনে মনে হলো 24-25। তাওসিফের সরু দৃষ্টি খেয়াল করে বিব্রত হয়ে পড়ল এবার দিদিটি। সিঁড়িতে দেখল এক ফাঁকে অনুপমা এলো কিনা। এমনিতেই আজও খুব জ্যোৎস্না, উপরন্তু লাইটের আলোয় দুজন যুবক যুবতীকে ফাঁকা ছাদে এমন মুখোমুখি দাঁড়িয়ে থাকতে আশপাশ থেকে কেউ দেখে নিলে তা ভালোভাবে নেবে না। দিদিটি ঝটপট উত্তর দিল, আমি ফ্রেন্ডের বাসায় এসেছি। বলা শেষেই নেমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে অনুপমা এসে হাজির হলো। কই যাচ্ছিস? একটু দেরি হয়ে গেল মাকে একটু হেল্প করতে গিয়ে।
তাওসিফ জিন্সের প্যান্ট পকেট থেকে এক হাত বের করে পোলো শার্টের কলার ঠিক করাই ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশে নজর বুলাতে বুলাতে ও খুব বুঝতে পারছে, এবার অনুপমা মেয়েটা সেধে আসবে ওর সঙ্গে কথা বলতে। এড়িয়ে যাবার সুযোগ নেই আর এই মুহূর্তে। প্রতিদিন ফজরের ওয়াক্তে নামাজ পড়তে বের হলে ব্যালকনিতে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেও যতবার চোখাচোখি হয়েছে ততবারই মেয়েটার নির্লজ্জ, নিষ্পলক চাউনির কবলে পড়েছে। এসব মেয়ের চোখের ভাষা দূর থেকেই বোঝা যায়। তাওসিফকে দেখা মাত্রই অনুপমার বুকের মাঝে ছলাৎ ছলাৎ করে উঠল যেন। আনন্দে, উত্তেজনায় দিদিতির কাছ ঘেঁষে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভাই, এই তো সেই ছেলেটা। দেখেছিস ভালো করে? বলতে বলতে একটা কফি মগ ওর হাতে তুলে দিল। একবার পেছনে ফিরে দিদিতি তাওসিফ একটুখানি দেখে অনাগ্রহী সুরে জানালো, দেখেছি। তাই নিচে নেমে যাচ্ছিলাম, আমি ছাদে থাকবো না। তুই নিচে নাম। আগের মতোই ফিসফিস আওয়াজে অনুপমা তড়িঘড়ি করে বলল, দাঁড়া দাঁড়া দোস্ত, 5 মিনিট সুযোগ পেলাম আজ কথা বলার। দুটো কথা বলে যাই। তুই একটু দাঁড়া শুধু আমার সাথে। এর পরিবর্তে দিদিতিকে জবাব দেবার সুযোগ না দিয়ে গলায় হালকা কাশির আওয়াজ তুলে মনোযোগ পেতে চাইল অনুপমা। কিন্তু তাওসিফ ফিরল না ওদের দিকে আর মুঠোফোনটাই একটু আগেই নাওফিলের মেসেজ এসেছে, সেটার জবাবই লিখছে ও ইনবক্সে। ফিরতি চেষ্টা তাই অনুপমা আবার করল, এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে। ওর বাসা থেকে সুস্থ হয়েই তো গেল নাওফিল আজ সকালে, সন্ধ্যার মধ্যেই জ্বরে পড়ল কি করে ছেলেটা। বেশ চিন্তিত ভঙ্গিতে তাওসিফ মেসেজ টাইপ করল, গাজীপুর থেকে আজ আর ঢাকা ফিরিস না। অফিস তো শেষ তাই না? দাদা দাদির কাছে চলে যা। এর মাঝে অনুপমার ডাক কানে এলেও উত্তর নেওয়ার কথা মাথায় এলো না। জ্বর নিয়ে গাড়ি ড্রাইভিং করে ঢাকা ফিরছে নাওফিল। কখন কোন শত্রুর আক্রমণ হয় তার কি ঠিক আছে? শিল্পমন্ত্রী মাহতাব শেখের নাতি হিসেবে ওদের কাউকে কেউ না চিনলেও নাওফিল শেখকে খুব ভালোভাবে চেনে সবাই, আর সেই সাথে এমপি জাহিদ শেখের পুত্র পরিচয় তো আছেই। এই ছেলে কি ওর নিষেধ বারণ মান্য করবে আদৌ? দ্রুত ডায়াল লিস্ট থেকে দাদার সেক্রেটারি ইমরানকে কল করল ও। ওপাশ থেকে রিসিভ হতেই ফোনটা কানে নিয়ে তাওসিফ হাঁটতে হাঁটতে দূরে চলে এলো, কড়াচড়ে হুকুম জারি করল, আপনি যেখানেই থাকেন সেখান থেকে নাওফিলের কাছে পৌঁছন। ও এতক্ষণে চৌরাস্তা পৌঁছে গেছে হয়তো। ওকে আজ বাড়ি নিয়ে যান যেভাবে পারেন। ও অসুস্থ। পারলে দাদাকে খবরটা জানান। যদি দাদা ফ্রি থাকেন তো। ওপাশ থেকে আদেশ মান্য করার উত্তরই এলো বোধ হয়। কথাগুলো দিদিতি বা অনুপমার কানে যাতে না পৌঁছয় সে কারণে দূরত্ব সৃষ্টি করলেও দিদিতির কর্ণগোচর হয়ে গেল আবছা আবছা। নাওফিলের নামটা সহ অসুস্থ, আর দাদা ফ্রি থাকেন তো, এই তিনটা কথা শুনতে পেয়েছে ও। অগোছালো কথাগুলো মিলিয়ে নিজের মতো ভেবে নিল, নাওফিল অসুস্থ হয়তো। চিন্তা বাড়ল ওরও। একটু খোঁজ নেবে নাকি তাওসিফের কাছে? দোটানায় ভুগতে থাকলো খুব। তাওসিফ এগিয়ে এসে শটান দাঁড়ালো ওরই মুখোমুখি। কিন্তু তাকালো অনুপমার দিকে, বলল, হ্যাঁ বলুন কি বলবেন। ইম্পর্ট্যান্ট কল ছিল তাই তখন উত্তর নিতে পারিনি। মুচকি হাসল অনুপমা। বলতে চাইল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগেই ওর পাশ থেকে কানে এলো, নাওফিল কি অসুস্থ? কাল কি ও আপনার এখানেই ছিল? আসলে আমার সঙ্গে গতকাল রাতে মেসেজে কথা হয়েছিল। খুব বেশি কথা হয়নি। বিস্ময় নিয়ে অনুপমা চেয়ে রইল দিদিতির দিকে। কিন্তু দিদিতি উৎসুকভাবে চেয়ে আছে তাওসিফের দিকে। ভ্রুক্ষেপই নেই অনুপমা কি ভাবল তা নিয়ে। সহজ, স্বাভাবিক গলায় তাওসিফ জানালো, হ্যাঁ ছিল গতকাল রাতে আমার কাছেই। হঠাৎ জ্বর এসেছে এই আর কি। তারপরই শুধাল, আপনার সাথে ঠিক কেমন সম্পর্ক ওর? বিশেষ কিছুই হতো, যদি সুযোগ দিতাম ডিটেইলস ওর থেকে জেনে নিয়েন। বলেই দিদিতি নেমে এলো ছাদ থেকে। পরীক্ষার আর খুব বেশি দেরি নেই, নাওফিল নামক দুর্যোগটার জন্য নিজের ক্যারিয়ারের ক্ষতি হতে দিতে পারে না দিদিতি। মা মানুষটা কত কষ্ট করে ওদের দুবোনকে বড় করে তুলছে বাবা ছাড়া। বড় সন্তান হয়ে তার তো দায়িত্ব অতি শীঘ্রই মায়ের পাশে দাঁড়ানো। তাই নিজেকে আর ভেঙে পড়ার সুযোগ দেয়নি দিদিতি, নাওফিলকে নিয়ে ভেবে। তাছাড়াও ভুলেই গিয়েছিল ওর আর নাওফিলের সামাজিক অবস্থান।
তাওসিফের সাথে কথা বলে আসার পর ওর খেয়াল হয় তাওসিফ বলেছিল নাওফিল মন্ত্রীর নাতি। এ যাবৎকাল কেবল জানা ছিল নাওফিলের বাবা জাকির শেখ একজন এমপি। এ তথ্যটা জানতে পেরেছিল দিদিতি নাওফিলের বাসায় যেদিন প্রথম প্রবেশ করে সেদিন। সিকিউরিটি নাওফিলের অনুমতি ছাড়া অ্যাপার্টমেন্টে ঢুকতে দিতে নারাজ ছিল, কথায় কথায় বলেও ছিল নাওফিলের বাবা এমপি, তাই ওর সুরক্ষার একটা ব্যাপার আছে। নাওফিল বা নাওফিলের বন্ধুরা কেউই কখনো ওর সম্পর্কে এমন কোনো কথা উচ্চারণও করেনি। আর তারপর গতকাল রাতেই দিদিতি জানতে পারল, পাশাপাশি নাওফিলের দাদা একজন মন্ত্রীও। নাম জানতে পারলে চিনতে পারত দিদিতি কোন মন্ত্রীর নাতি নাওফিল। এমন উঁচু পর্যায়ের মানুষদের গোলামি করে এসেছে নাকি দিদিতির বাবা বেঁচে থাকাকালীন। মায়ের মুখে টুকটাক শুনেছিল দিদিতি এ কথা। সেই পরিবারের বধূ হওয়ার স্বপ্ন দেখা মোটেই সাজে না সেই মেয়েটার। এর থেকেও বড় সত্য, নাওফিল নিজেই ওকে নিয়ে শুধু খেলেছে। এ তো স্পষ্টই। এরপরও ওই ছেলের জন্য বিন্দু পরিমাণ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া হবে চরম ভুল। ভার্সিটি শেষ করে আসার পর দিদিতি মনটাকে উৎফুল্ল রাখতে সন্ধ্যা নামার আগে বন্ধুদের নিয়ে ঢুকে পড়ে রেস্টুরেন্টে। অনুপমাও সাথে আজ। ও আজ সারাদিনই দিদিতির পিছু পিছু ঘুরছে কালকের ঘটনাটা বিস্তারিত জানার জন্য, কিন্তু দিদিতি পরে বলবে করে করে বেচারিকে খুব ভোগাচ্ছে। টেবিল ভর্তি খাবার এসে পৌঁছতেই হঠাৎ পাশের টেবিল থেকে পুরুষালী গলায় শুনতে পায়, এই টেবিলে যে মেনুগুলো সার্ভ করেছেন আমাকেও সেই দিন। একটু কৌতূহল হয় ওদের সেই ব্যক্তিটিকে দেখার। অনুপমও আগে তাকায় সেদিকে। তাওসিফকে দেখতে পাবে হঠাৎ, সেটা অপ্রত্যাশিত ছিল ভীষণ। দিদিতিকে খোঁচা মেরে কানে কানে তাওসিফের নাম বলে। কিন্তু ইতোমধ্যে দিদিতিও চেয়ে আছে তাওসিফের দিকে। এই ছেলেটাকে আজ আরো উজ্জ্বল আলোয় দেখে বুকের ভেতর জ্বালাপোড়া বেড়ে যাচ্ছে ওর। গতকাল না হয় আধারে দেখে ভুল করেছিল নাওফিল ভেবে, কিন্তু এত স্বচ্ছ আলোতেও তাওসিফের পোশাক ও পরিচ্ছদ, ঢেউ খেলানো চুল, লম্বা আকৃতির মুখ, গায়ের রং, এমনকি ঠোঁট দুটো নাওফিলের মতোই। হুবহু মিল না থাকলেও অর্ধভাগ তো আছেই। নাওফিলকে একবার দেখতে পাওয়ার তৃষ্ণা হলো আচমকা। কিভাবে এত ভালোবেসে ফেলল সে নাওফিলকে। অমন বিপজ্জনক পুরুষের জন্য ভয় আর ঘৃণা ছাড়া ভালোবাসা তো হওয়া উচিত না, তাও হয়ে গেল। খাবার মুখে না তুলে শুধু হাতে ধরে দিদিতি ভেজা চোখে যেমন করে নিষ্পলক তাকিয়ে আছে তাওসিফের পানে। তাতে অনুপমার মতো বেহায়া স্বভাবের মেয়েটাও লজ্জা পাচ্ছে দিদিতির কাণ্ডে। তামান্না আর্তন্নি এই ফাঁকে কতবার ডেকে ফেলল ওকে। পাগল মেয়েটার কোনো হুঁশ নেই। তাওসিফ দুহাত দূরে বসেও শুরু থেকেই ও দেখে যাচ্ছিল দিদিতিদের আর নজরে। ও প্রায়ই আসে এখানে এই সময় একাকী সময় কাটাতেই, সাথে রাতের ভোজটাও সেরে যায় বাসায় ফিরে রান্নাবান্না করার ঝামেলার ভয়। আজ হঠাৎ রেস্টুরেন্টে ভেতরে এসে অনুপমাকে দেখে সঙ্গে বোরকা পরা তিনজন মেয়েকে। তখন মনের অজান্তেই কেন যেন দিদিতিকে খুঁজল। কালকের ব্যাপারটার জন্যই আগ্রহ বেড়েছে মেয়েটার জন্য। কাছাকাছি টেবিলে এসে বসেও দিদিতিদের টেবিলে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারগুলো ওরও পছন্দ বলেই একই খাবার চেয়ে পাঠায়। আর তারপরই আর চোখে ফের তাকায় ওদের টেবিলে। আকস্মিক তখন দিদিতিও নিকাবটা উঁচু করে খেতে আরম্ভ করার জন্য। এক ঝলক মুখটা দেখে চোখ ফিরিয়ে নিতে গিয়েও দেখার স্বাদ মিটল না যেন। ঘনঘনি দেখতে থাকলো চুরি করে, তবে দিদিতি যে ওর থেকে এক কাঠি ওপরে পৌঁছে যাবে তা ভাবেনি। কেমন ড্যাব করে চেয়ে আছে সরল চাউনিতে। পাশ থেকে বন্ধুরা ডেকে যাচ্ছে, সে হুঁশও নেই। আগে পিছে দুটো টেবিল ওদের। মুখোমুখি সোফাতেই বসে আছে ওরা। দিদিতির অমন বেশরম চাউনিকে লক্ষ্য করে তামান্না আর তন্নিও বারবার পেছনে ফিরে ওকে দেখছে। এবার খুব অস্বস্তি লাগছে ওর। মেয়েটা কি আজও ওকে নাওফিল ভেবে বসে আছে নাকি? না জানে আবার ও ব্লাডি রাস্কেল বলে চেঁচিয়ে না ওঠে। ওর মতো করা ধাঁচের ব্যাংক ম্যানেজারের সম্মানহানির ভয় হচ্ছে এবার। দিদিতির মাঝে কোনো পরিবর্তন দেখে ও বিশ্বাসই করে নিল মেয়েটা ঠিক নাওফিল ভেবে নিয়েছে। মানে মানে উঠে পড়ল ও টেবিল থেকে। সম্মানটা ক্ষুধার থেকেও বেশি বড় কিনা। নে, এবার চলে গেছে ছেলেটা। চোখ সরা দয়া করে। তন্নির ধমক খেয়ে তাওসিফের যাত্রাপথ থেকে দৃষ্টি হটাল দিদিতি। বুকের ভেতর থেকে হুহু করে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। নাওফিলকে ভুলতে ওর কতটা কষ্ট হবে তা কি করে বোঝাবে ওদের। মুখটা দুহাতের মাঝে চেপে ধরে বসে রইল কতক্ষণ। তামান্না বুঝতে পারল ব্যাপারটা, তন্নিও বুঝেছে।
কিন্তু ও খুব নিষ্ঠুর হৃদয়ের মেয়ে। একবার কারো দ্বারাও আঘাত পেলে সেই মানুষটা মরে গেলেও তার মুখটা অবধি দেখতে চায় না ও, তাই দিধিতির বেলাতেও চাইছে না দিধিতি নাওফিলকে ভেবে একটা মুহূর্ত ব্যয় করুক। কি হয়েছে রে ওর? আমি গতকাল রাত থেকে তাওসিফের ব্যাপারটা জিজ্ঞেস করছি, বলছেই না আমাকে। অনুপমা দিধিতির দিকে আগ্রহ নিয়ে চেয়ে শুধাল। এ কথার পরই দিধিতি চোখ দুটো ভালো করে মুছে নিয়ে অশ্রুরুদ্ধ স্বরে জানালো, কিছু না, খেতে শুরু কর। কেউই আর কথা বাড়াল না। যতটা আনন্দ নিয়ে এসেছিল খেতে, তা আর রইল না ওদের মাঝে। খাওয়ার মাঝে কল এলো দিধিতির ফোনে। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে ঐশীর কল। রিসিভ করতেই ওপাশ থেকে ঐশী অনুরোধের গলায় বলে, দিধিতি রে, একবার আমার ফ্ল্যাটে আসবি। মানে নাওফিল ভাইয়ার ফ্ল্যাটে কাল অনেক রাতে বাসায় এসেছে গায়ে খুব জ্বর নিয়ে। তুষার ভাই নেই। রোমানও ডিউটিতে। আমি আজ সকালে নাস্তা খেতে ডাকতে তার ফ্ল্যাটে গেলাম। ভাইয়া দরজা খুলতেই আঁতকে উঠি। অ্যাক্সিডেন্ট করেছে নাকি আসার পথে। অথচ ট্রিটমেন্ট নেননি। কত করে বললাম ডাক্তারের কাছে যেতে, শুনল না, নাস্তা রেখে এলাম। দুপুরে গেলাম আবার দেখতে খাবার নিয়ে। দরজা লক ছিল না, ঘরে ঢুকতেই দেখি বসার ঘরের কাউচে হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাখতেই চোখ খুলে বলল, খাবার নিয়ে যাও। আমি সকালের খাবারটাই খেয়ে নেব। খেয়াল করলাম ডাইনিংয়ে যেমন করে রেখে গিয়েছিলাম খাবারটা, সেভাবেই পড়ে আছে। আমার কোনো কথাই কানে নিল না, বাধ্য হয়ে রুমানকে কল করে জানালাম। রুমান জানালো শিহাব আর সবুজকে। ভাইয়ারা আসে বিকালে। কিন্তু ভাইয়াদের কথাও কানে তুলছে না, হাতে, পায়ে, কপালে, মাথায়, বুকে, কোনো জায়গায় বাদ নেই আঘাত পেতে, অথচ না ডাক্তার দেখাচ্ছে আর না ড্রেসিং করতে দিচ্ছে। বাসায়ও কাউকে জানাতে দিচ্ছে না। ফোন হাতে নিয়ে কল করতে গেলেই অশ্রাব্য ভাষায় গালাগাল করছে ভাইয়াদের, কি যেন হয়েছে ওনার। তুষার ভাইয়া জরুরি কাজে গ্রামের বাড়ি গেছে, সে ফোন করে আমাকে বলল, যদি সম্ভব হয় একবার তোকে আসতে বলি যেন। কেন বলল জানি না। বেচারা এই হালে সেই গতকাল রাত থেকে পড়ে আছে, ক্ষত জায়গাগুলোতে জরুরি ড্রেসিং না করালে পরে বিপদ হয়ে যাবে, তাই বাধ্য হয়ে তোকে আসতে বললাম। নয়তো আমার মন সায় দেয় না নাওফিল ভাইয়ের কাছে তোকে আসতে দিতে। তন্নি আর তামান্নাকে নিয়ে একবার আয়। আসছি। ফোন কেটে তামান্না আর তন্নিকে বলল, এখনই একবার ঐশীর বাসায় যেতে হবে আমাদের। একটু সমস্যায় পড়েছে ও। তারপর অনুপমাকে বলল, খাবারগুলো পার্সেল করে তুই চলে যেতে পারবি না, অনু? হ্যাঁ, তা তো সমস্যা নেই, ঐশী ঠিক আছে তো। বড় কোনো সমস্যা বোধ হয় ঝামেলা করেছে রুমান ভাইয়ার সঙ্গে, তাই ডাকছে। কথা বলি গিয়ে কি অবস্থা ওর। আচ্ছা, যা তাহলে তোরা। দিদিতি বেরিয়ে পড়ল দ্রুতই ওদের নিয়ে। যেতে যেতে সব জানালো। তন্নিও কেন যেন নিষেধ করার যুক্তি পেল না, আর তুষারও কেন কল করছে না তাও বুঝতে পারল। চাচাদের সঙ্গে জমিজমা নিয়ে ঝামেলা হচ্ছে শুনেছিল আগে, সেই ব্যাপারেই কথা বলতে গেছে হয়তো। নাওফিলের বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা বেজে গেল ওদের। নাওফিলের অ্যাপার্টমেন্টে ঢুকতেই দেখা হয়ে গেল দরজার মুখে শিহাবদের সঙ্গে। ডাক্তার এনেছে ওরা, নাওফিলের গালাগালিকে তোয়াক্কা না করে। নিশ্চিন্ত হলো দিদিতি। সবুজ একটু বেশি খুশি হলো ওদের দেখে, দিদিতিকে বলল, আগে রান্নাঘরে যাও। গিয়ে কিছু খাবার দাবার রেডি করো, বহু কষ্ট করে ডাক্তার এনেছি কিন্তু খাওয়াতে পারছি না। তুমি চেষ্টা করে দেখো একটু। তামান্না খুব বিরক্তি নিয়ে তাকিয়ে রইল সবুজের দিকে। তন্নি তো বলেই ফেলল, যেন নাওফিল ভাইয়ের বউ হয়ে গেছে দিদিতি, সত্যি সত্যি। যেভাবে বলছেন। না হলেও ভেবে নিয়েছি। তাই দিদিতির আর চান্স নেই নাওফিল ছাড়া অন্য কারো বউ হওয়ার। দিদিতি হাতের ব্যাগটা সোফাতে রেখে একটু অস্বস্তি নিয়েই রান্নাঘরে গেল। বউ না হয়েও এমন বউদের মতো কর্তব্য করা কেমন যেন অতিরিক্ত আদিক্ষেতা লাগছে ওর কাছেও। জড়মুখে থাইস স্যুপটা মজা লাগতে পারে বলে আপাতত ওটাই প্রস্তুত করে ডাইনিংয়ে এলো। নাওফিলের ড্রেসিং চলছে তখনও ওর শোবার ঘরে। অন্তত ডাক্তারের সামনে স্যুপ নিয়ে বউয়ের মতো আদিক্ষেতা দেখাতে পারবে না ও। নাওফিল টের পায়নিও এসেছে। ঐশীও জানে না, সবুজকে ডাকবে বলে এগোতেই সবুজ নিজেই এলো আবার বসার ঘরে। ওর হাতে স্যুপের বাটিটা তুলে দিয়ে বলল, ঐশীকে পাঠান। আর স্যুপটা নিয়ে গিয়ে খাইয়ে দিন আপনার বন্ধুকে, ডাক্তার গেলে আসবো আমি।
কথা বাড়াল না সবুজ। ঐশীকে পাঠিয়ে দিলে ঐশীর সঙ্গে ওর ফ্ল্যাটে চলে এলো দিদিটি। নাওফিলের ব্যাপারে জিজ্ঞেস করলো অনেক কথা, এমন তোত্তারামো কেন করছে সব কিছু নিয়ে, তা জানতে চাইলে ঐশী বলল, শিহাব ভাইয়া বলল, মেন্টালি ডিপ্রেসড আছে খুব। মাঝে মধ্যেই এমন ভং ধরে তাই। আমি জিজ্ঞেস করলাম কি জন্য ডিপ্রেসড। বলল ফ্যামিলি ইস্যু। তাই আর কিছু জিজ্ঞেস করিনি। রুমানের কাছেও শুনেছি অনেকবার, ফ্যামিলি নিয়ে কি সমস্যা ওনার। ও না বলে না। বন্ধুর প্রতি ভীষণ সৎ সে আবার। কিন্তু তুষার ভাই তোকে কেন আসতে বলল তা সবুজ আর শিহাব ভাইকে জিজ্ঞেস করতেই ওরা কি বলল জানিস? কি বলল? খুব ব্যগ্রতা নিয়ে দিদিটি জিজ্ঞেস করল। নাওফিলের জ্বর আসার কারণও তুই, জ্বর সারার টনিকও তুই। তন্নি আর তামান্না দিদিটির দিকে বিভ্রান্ত চাউনি ছুঁড়ে বসে আছে। এর মধ্যে সবুজ এসে ডাকলো ওদের। ডাক্তার চলে গেছে। নাওফিলের ফ্ল্যাটে এলো ওরা। তামান্না আর তন্নি দিদিটির সঙ্গে নাওফিলকে দেখতে যেতে চাইলে তুষার তামান্নাকে পিছু ডাকলো, তোমাদের দেখতে যাওয়া গুরুত্বপূর্ণ নয়, আগে দিদিটি যাক। অপমানবোধ করলো ওরা দুজন। ক্ষিপ্ত হয়ে তামান্না বলল, এবার দিদিটি সত্যি সত্যি বউ হয়ে যায়নি আপনার বন্ধুর। এটা মাথায় রাখবেন। বলে ওরা বসার ঘরের সোফায় বসে পড়ল। মিটিমিটি হাসতে থাকলো রাতুল। দিদিটি টালমাটাল মন নিয়ে নাওফিলের ঘরে ঢুকতেই খোলা শরীরে সাদা চাদর কোমর অবধি ঢেকে ঊর্ধ্বমুখী হয়ে শুয়ে থাকা নাওফিলকে দেখে দরজার মুখেই দাঁড়িয়ে পড়ল। চোখজোড়া বুজে আছে নাওফিল। ঘরে কারো প্রবেশের আওয়াজ পেয়েছে ও। কিন্তু তাকে চোখ খুলে দেখার প্রয়োজনবোধ করছে না, এই মুহূর্তে ও কারো সঙ্গী চাইছে না। তিক্ত স্মৃতির অসহনীয় যন্ত্রণাদায়ক অনুভূতি বুকের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। দরজাটা আটকে দিল দিদিটি। কিন্তু লোক করেনি। আটকানোর আওয়াজ হলো, সে আওয়াজ পেয়ে চোখ মেলে অদূরে দেখতে পেল দিদিটিকে। আকস্মিক চেঁচিয়ে উঠল, তোমাকে আসতে বলেছে কে? দরজাটা আটকে দিল দিদিটি। কিন্তু লোক করেনি। আটকানোর আওয়াজ হলো, সে আওয়াজ পেয়ে নাওফিল চোখ মেলে অদূরে দেখতে পেল দিদিটিকে। তখনই আকস্মিক চেঁচিয়ে উঠল, তোমাকে আসতে বলেছে কে? আচমকা নাওফিলের এমন প্রতিক্রিয়া আশাতীত ছিল দিদিটির কাছে। থমকে গেল ও, সামনে পা বাড়ানোর ইচ্ছাটুকুও মরে গেল। লজ্জা, অপমানের চোখ দুটো চিকচিক করে উঠল ওর বুকের ভেতর, কষ্টের কামড়ে প্রচণ্ড ব্যথার উদ্রেক হলো। ভারী কণ্ঠে জানিয়ে দিল, তুষার ভাই অনুরোধ করে বলেছিল ঐশীকে, আমি যেন আসি আপনার কাছে। হ্যাঁ, পরিষ্কার করেই জানিয়ে দিল সে অনুরোধে ঢেকি গিলতেই এসেছে পর পুরুষের বাড়ি বয়ে সেই নিষিদ্ধ পুরুষকে এক নজর দেখতে। যা সমাজের দৃষ্টিতেও অশোভনীয় আর নিজের বিবেকের কাছেও। এই ভুল আজকের পর আর সজ্ঞানে করবে না সে। নাওফিলের ফিরতি জবাবের অপেক্ষা না করে দরজাটা টেনে খুলতে গেলেই নাওফিল আহত পায়ের ওপর থেকে চাদরটা ছুঁড়ে ফেলে ব্যথাকে অগ্রাহ্য করে তড়িঘড়ি করে উঠে দৌড়ে এলো দিদিটির কাছে। দরজাটাও ততক্ষণে খুলে দিদিটি ঘরের বাইরে পা ফেলেছে। নাওফিলও তখন ওর কবজি চেপে ধরে আবার টেনে ভেতরে এনেছে। বাইরে বসার ঘরে কারো চোখে পড়ার সুযোগ দেয়নি সে। দরজাটা লক করে দিল নাওফিল ওর হাতটা মুঠোবন্দি করে রেখেই। কি সমস্যা? তেজি গলায় শুধিয়ে দিদিটি হাতটা উগ্রতার সঙ্গে ছাড়িয়ে নিল। ব্যান্ডেজ পাটাই তরতরিয়ে ব্যথা বেড়ে উঠল নাওফিলের। দিদিটির প্রশ্নের বিপরীতে ও নিশ্চুপ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে এলো আবার বিছানাতে। আর জিদ্দি দিদিটি একই জায়গাতেই দাঁড়িয়ে তখনও। ওর দিকে একবার চেয়ে নাওফিল বিছানার হেডবোর্ডে গাটা এলিয়ে দিয়ে বিড়বিড় করে একটা অশ্রাব্য গালি উচ্চারণ করল তুষারের উদ্দেশ্যে। ঠোঁট কামড়ে ব্যথটুকু সয় নেওয়ার চেষ্টা করে দিদিটিকে বলল, এসে বসো আমার পাশে। তারপর বলছি কি সমস্যা। দেরি না করে হনহনিয়ে দিদিটি এসে বসল নাওফিলের থেকে একটু দূরে। বিছানার পাশের সাদা সেন্টার টেবিলে সুপের বাটিটা ঢাকা পড়ে আছে, খুলেও দেখেনি নাওফিল। সেদিকে চেয়ে দিদিটি থমথমে সুরে বলল, স্যুপটা আমি এসেই তৈরি করে পাঠিয়েছিলাম সবুজ ভাইয়ের হাতে। ঘাড় বেঁকিয়ে সাদা স্যুপের বাটিটার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে নাওফিল দিদিটির চোখে চোখ রাখল। অকপটে বলল, রাইট নাও আম ভেরি আপসেট অ্যান্ড অলসো নট এনজয়িং এনিওয়ানস কোম্পানি। তাই রিয়্যাক্ট করে ফেলেছি। কারণ, এই রাতের বেলা তোমার আমার কাছে আসা আশা করিনি। ভীষণ সস্তা মনে হলো নিজেকে দিদিটির এবার। নাওফিলি যেখানে রাতবিরেতে ওর বাসায় চলে আসাটাকে অপ্রত্যাশিত ভেবে নিয়েছে, সেখানে ওর নিজের ব্যক্তিত্বের দরটা কতটা নিম্ন তা এখন ওর নিজের কাছেই পরিষ্কার।
ভদ্র আর রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা মেয়েরা কখনোই এমন করে পরপুরুষের বাড়ি বয়ে আসে না। স্বাধীনতা পেয়েও আজকাল তার অপব্যবহার করছে খুব বেশি। ঐশী তখন যেভাবে নাওফিলের দুরবস্থার কথা বর্ণনা করেছিল ওর কাছে, তা শুনে ওর ওই মুহূর্তে কেবল এটাই ঠিক মনে হয়েছে যে অবশ্যই আসা উচিত ওর নাওফিলের কাছে। কিন্তু সেটা যে কত বড় ভুল, সেই ভুলটা করে ফেলার পর তা উপলব্ধি হচ্ছে। মাথা নুয়ে বসে থাকা দিদিটির দিকে জহুরি চোখে চেয়ে দেখছে নাওফিল। ওর কথার পর চোখ তুলেও তাকাচ্ছে না, নাজুক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওকে কিছু বলছো না কেন? ঐশীর থেকে আপনার অ্যাক্সিডেন্টের এক্সপ্লেনেশন শুনে অস্থির হয়ে পড়েছিলাম, তাই অত কিছু মাথায় আসেনি। অস্থির কথাটা নাওফিল পুনরুচ্চারণ করতেই দিদিটি ঝটপট উত্তর বদলালো, চিন্তিত হয়ে পড়েছিলাম। নাওফিল মিহি হাসল। তা দেখল না দিদিটি। সে আর দৃষ্টিই তুলছে না, শুধু যত দ্রুত সম্ভব বের হতে চাইছে সে এখান থেকে। কালকে রাতের মেসেজের পর তোমাকে প্রত্যাশা করব না, এটাই তো স্বাভাবিক, তাই না? কালকের কথাগুলো তো ভুলেই গিয়েছিল দিদিটি, ভাগ্যিস প্রসঙ্গটা তুলল নাওফিল। ঝট করে মাথাটা তুলে দিদিটি সরাসরি প্রশ্ন নিক্ষেপ করল ওর দিকে চেয়ে, মানে কি এমন সিদ্ধান্তের? নাওফিল আর এবার চোখ রাখতে পারল না দিদিটির দৃষ্টিতে। সেন্টার টেবিল থেকে সুপের বাটিটা তুলে নিয়ে খেতে আরম্ভ করল, অবশ্যই দিদিটির তৈরি বলেই মুখে নিল। খাওয়ার পাত্রেই দৃষ্টি নিবন্ধ রেখে জবাব দিল, মানে তো পরিষ্কার করেই বলে দিয়েছিলাম। স্বেচ্ছাচারী মানসিকতার আপনি। নিজেই ফোর্স করবেন ভালোবাসতে, আবার নিজেই তাড়িয়ে দেবেন। যাকে ফোর্স করছেন তার ফিলিংস বোঝার ইচ্ছে নেই আপনার। বেশ লাগছে স্যুপটা নাওফিলের। আরাম করে খেতে খেতে আবারও হাসল আগের মতো। অনেকটা সিনেমার অভিনেতাদের মতো শিখিয়ে দেওয়া প্রশংসনীয় কায়দার মুচকি হাসি। অর্থাৎ ওর এসব হাসি সবই মেকি। তোমার সঙ্গে আসলেই খুব অন্যায় করেছি। আর করতে চাই না বলেই তোমাকে আমার থেকে বাঁচিয়ে দিচ্ছি। ধৈর্যের সীমা লঙ্ঘন হলো বোধ হয় দিদিটির, প্লিজ বন্ধ করুন তো আপনার হেয়ালিপনা। রহস্য করে কথা বললে আপনার সামনের মানুষটার মাঝে জাস্ট রাগ আর বিরক্তি আসে। আগ্রহ আসবে এমনটা কেন ভাবেন? আমার শুরু থেকেই আপনার মাঝের রহস্য ভাবটা অসহ্য লাগে। কখন যে ঘৃণা করতে করতেই ভালো লেগে গেল আপনাকে। এটা আমার জন্য সত্যিই অনাকাঙ্ক্ষিত ছিল। আমি চাইনি আপনাকে ভালোবাসতে। বিশ্বাস করুন, এখনো চাই না। শেষ বাক্যে ঝিমিয়ে গেল দিদিটির কণ্ঠ। যেন সে পরাস্ত সৈন্য। নাওফিল ওর অবস্থাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারল বলেই মায়া হলো ওর। বাটিটা আগের জায়গায় রেখে তখন কোমল গলায় অনুরোধ করল, কালকের পুরো দিনটা আমাকে দেবে। এখন তোমার বাসায় ফেরা উচিত, রাত হয়ে যাচ্ছে বেশি, আমি খোলাখুলি সব বলতে চাই তোমাকে, তার জন্য অনেকটা সময় লাগবে আমার। কালকে সকালবেলায় প্লিজ এসো। ওর দিকে অনেকক্ষণ নির্নিমেষ চেয়ে থাকলো দিদিটি। নাওফিলের চোখের ভাষা পড়তে চাইছে যেন। কিন্তু এই মানুষটির চোখ দুটোর ভাষাও খুব দুর্বোধ্য। উঠে পড়ল ও। ঠিক আছে। আসছি, খেয়াল রাখবেন নিজের। শক্ত মুখ করে চেয়ে থাকলো নাওফিল ওর যাওয়ার পথে। শেখ বাড়ির সদস্যদের কঠোর নিয়মকানুনের মাঝে বড় করা হয়েছে। বাড়ির কর্তা মাহতাব শেখ তার ছোট সন্তানের ধ্বংসাত্মক জীবনের পরিণাম দেখার পর থেকে নিজেকে পরিবর্তন করে নেন। বিশাল অর্থবান হলেও সাদামাটা জীবনযাপন করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি তাকে রাজনীতিতে যুক্ত হতে বাধ্য করে, আদরের ছোট সন্তান দেশদ্রোহী একজন সন্ত্রাস নারীকে বিবাহ করে অস্ট্রেলিয়া সংসার পাতে সে। বিবাহের ৮ মাসের মাথায় ও জানতে পারেন তিনি, তার ছোট ছেলে বাবা হয়েছে। কিন্তু সেই সন্তান ছিল অপরিণত শিশু, দীর্ঘ ১ মাস তাকে ওখানের ডাক্তাররা পর্যবেক্ষণে রেখে তারপর সুস্থ করে তোলে। বড় ছেলে জাকির সেই বাচ্চার ছবি দেখিয়েছিল তাকে। সে সময়ে অস্ট্রেলিয়াতে সব থেকে সুন্দর শিশুদের একটা তালিকা তৈরি করত। কিন্তু শিশুরা তো ফেরেশতা সমতুল্য। সেই শিশুদের মাঝে আবার সৌন্দর্যের কমবেশি নির্ণয় করা যায় কিভাবে, তা ঠিক জানা নেই। তবে জাকিরের কাছেই শুনেছিলেন তিনি, সেই সন্তান তালিকার শীর্ষে ছিল। জাকিরকে জানান, অন্তত ওই সন্তানকে দেখানোর জন্য হলেও যেন ছোট ছেলে তার বউকে নিয়ে আসে দেশে। এ খবর ছোট ছেলের কাছে পৌঁছতেই সে রাতের আধারে প্রাইভেট জেটের মাধ্যমে দেশে ফেরে ৭ দিনের ব্যবধানে।
নাতি হয়েছিল মাহতাব শেখের। তিনি কোলে নিয়ে সেই নাতিকে বুকের সাথে জড়িয়ে ধরে শুধু একবারই বলেছিলেন ছোট ছেলেকে, ওকে আমার কাছে রেখে যা বাপ। তোকে আর ফিরে চাই না আমি। কারণ তুই ফিরবি না জানি। কিন্তু এই কোহিনূরকে তোর হারাম উপার্জনে বড় করিস না। ওকে আমায় দিয়ে দে। কিন্তু বাঁধ সেধেছিল তখনই ছোট পুত্রবধূ। রীতিমতো পাগলামি শুরু করে সে ওই মুহূর্তেই। একটা পর্যায়ে এত বেশি অস্বাভাবিক হয়ে পড়ে সেই, যে বাধ্য হয়ে তাকে ঘুমের ইনজেকশন দিতে হয়। তখন মাহতাব শেখ আরও একটা ধাক্কা খানে কথা জেনে, তার পুত্রবধূ একজন মানসিক রোগী। দেখতে সুস্থ লাগলেও সে সাইকোপ্যাথ কিলার, সে অন্যের কষ্ট অনুভব করে না, নিজের কষ্টও না। কিন্তু তবু সে অসীম ভালোবাসে নিজের সন্তানকে। সেদিন তাকে সামলানো গেলেও পরদিনই ঘটে সেই দুর্বিষহ ঘটনা। যে ঘটনার কারণে জাকির শেখে তার সন্তানতুল্য ছোট ভাই জাইন মাহতাবকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল। পুলিশে কল করে ধরিয়ে দিতেও চেয়েছিল ভাইকে আর ভাইয়ের স্ত্রী আয়মান মেহরিনকে। এরপর কি করে যেন সকলের চোখকে ফাঁকি দিয়ে জাইন মাহতাব তার স্ত্রী সন্তান নিয়ে চলে যায় দেশ ছেড়ে। তারপর থেকে মাহতাব শেখ আর তার স্ত্রী আর্তনাদ করে কাঁদতেন কলিজার সন্তান জাইনের জন্য আর একদিনের দেখা নাতির জন্য। জাকির বাবা মায়ের সেই কান্না সহ্য করতে না পেরে কথা দিয়েছিল তাদের, যেমন করেই হোক সে ফিরিয়ে আনবে তাদের নাতিকে। কিন্তু ভাইকে নয়। এই লম্বা ভয়েজ রেকর্ডটা দিদিতি পায় সকালে ঘুম থেকে উঠতেই। নাওফিল পাঠিয়েছে মাঝ রাত্রে। কিন্তু পরিষ্কার করে ও কিছুই বুঝতে পারেনি। শুধু মনে হচ্ছে এই ছোট্ট গল্পটাই নাওফিলের ভূমিকা সব থেকে বেশি। আগ্রহ বা কৌতূহল দমিয়ে রাখা দায় হয়ে যায় ওর জন্য ভয়েজটা শুনেই। আজকে তামান্না দুপুরের রান্না একবারে সেরে ফেলেছে। ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ভুনা আর বেগুন ভাজা। দিদিতিকে হাত মুখ ধুয়ে খেতে ডাকতেই ও হাতের ফোনটাতে সময় দেখে, বেলা 9:30। বিছানা ছেড়ে বাথরুমে ঢুকে গোসল সেরে নেয়, বাইরে যাওয়ার প্রস্তুতি শেষে দুবান্ধবীকে জানায়, নাওফিল আজ খোলাখুলি কথা বলতে চাই আমার সঙ্গে, সারা দিনটা ওকে সময় দিতে বলেছে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, বুঝলি। তোরা ভার্সিটি শেষ করে চলে আসিস ওখানে। তন্নি কিছু বলতে চাইলে ওর মুখের অভিব্যক্তি দেখে দিদিতি শুধু বলল, সব কথা শুনে তারপর বিস্তারিত বলবো, এখন কিছু বলিস না, নাওফিলের জন্য একটু খাবারগুলো টিফিন বক্সে দে তো। ঐশীর রান্না নাকি তেমনটা স্বাদের হয় না। তাই হয়তো নাওফিল খেতে চায় না। ঐশীই বলল কাল আজ তামান্নার হাতের রান্না খাওয়াই গিয়ে। তন্নি বা তামান্না কেউই কথা বাড়াল না। টিফিন বক্সে তন্নি খাবার গুছিয়ে দিতেই দিদিতি বেরিয়ে পড়ে অনুপমাদের বাসার গলি পার হতেই দেখা হয়ে যায় ওর তাওসিফের সঙ্গে। আজ তো শনিবার। তাও এই সকালবেলা সেজেগুজে তাওসিফ গাড়ি নিয়ে বেরিয়েছে। নাওফিলকে দেখতে যাচ্ছে না তো আবার। তাহলে তো ওর আজ কথা বলা হবে না নাওফিলের সঙ্গে, কিন্তু আজ যে করেই হোক কথা বলতে হবে ওকে। যদি তাওসিফ সেখানেই যায়, তবে নাওফিলের সঙ্গে প্রয়োজনে রুফটপে গিয়ে বসবে বাসা লোক করে। নিশ্চিত হওয়া জরুরি এর পূর্বে, তাওসিফ সত্যিই যাচ্ছে কি না নাওফিলের বাসায়। তাই একরকম যেচে পড়েই ডাকলো ও তাওসিফকে, হ্যালো তাওসিফ শেখ। গাড়িটা গলি থেকে বের করে মূল সড়কে উঠেছে তাওসিফ। দিদিতি রিকশাতে বসা তখন। ওর ডাক শুনে বায়ে তাকায়, ভাবেনি এই মেয়েটা কখনো সেধে কথা বলবে ওর সঙ্গে, যে ভাবটা সেদিন নিল ওর সঙ্গে ছাদ থেকে। তারপর এই ডাক তো একেবারেই ভাবনাতীত। নিজের চমকানো অভিব্যক্তিটা সামলে খুব গম্ভীর কণ্ঠে উত্তর নিল, হ্যাঁ বলুন। নাওফিলের শরীরের কি অবস্থা এখন? ও কি ঢাকায় ফিরেছে? হ্যাঁ ফিরেছে। কিন্তু জ্বর ছাড়েনি। কাল রাতে কল করে জানলাম। আজ দেখতে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু ও নাকি সন্ধ্যার আগে বাসায় থাকবে না, রাতে যাব ওর কাছে। নিশ্চিন্ত হলো দিদিতি। এবং এটাও বুঝলো, নাওফিল ওর জন্যই দিনে আসতে বারণ করেছে তাওসিফকে। আর নিজের অ্যাক্সিডেন্টের কথাও লুকিয়ে গেছে। তাওসিফের সঙ্গে কথার সমাপ্তি টানল ওখানেই। বিদায় জানিয়ে চলে এলো। কিন্তু তাওসিফ নড়তে পারল না গাড়ি নিয়ে। আজ বরকা পরে বের হয়নি দিদিতি, মনে হলো একটু বেশিই পরিপাটি হয়ে বেরিয়েছে সে। প্রথম দুদিন দেখে ভেবেছিল একটু পর্দামান্য করে হয়তো মেয়েটা, তাই ভালো লেগেছিল। আজ ভাবনা বদলালো ঠিকই, সঙ্গে দিদিতির সৌন্দর্যে মুগ্ধ হলেও নাওফিলের জন্য অপছন্দ হলো। শেখ পরিবারের বধূ আর বাড়ির মেয়েদের পর্দা করার হুকুম রয়েছে।
লোক দেখানো পর্দার হুকুম নয়। একজন সত্যি আল্লাহ ভীরু পর্দানশীল নারী ছাড়া শেখ পরিবারের বউ হতে পারবে না সে। তাই নিজের মনটাও তাওসিফের খোঁজে এমন নারীকেই, সঙ্গে নিজের ভাইদের জন্য। দিদিটি পৌঁছে প্রথমে ঐশীর সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু ওর বাসায় তালা দেখে নাওফিলের ফ্ল্যাটে একা যেতে দ্বিধা কাজ করছে। মনটা কেন যেন সায় দিচ্ছে না। কল করলো ঐশীকে, ঐশী রিসিভ করলো না, এমনকি রুমানো না। ভাবনা চিন্তা করতে করতে বেলা 12:30 বেজে গেল। এসে পৌঁছেছিল সে 12টাতে। উপায়ন্তর না পেয়ে সমস্ত দ্বিধা ছেড়ে নাওফিলের ফ্ল্যাটে কলিং বেল চাপল বেশ কবার। প্রায় 5 মিনিট পর দরজা খোলা হলো। বিধ্বস্ত বেশে নাওফিল দাঁড়িয়ে আছে দরজার কাছে, পরনে সাদা পোলো শার্ট আর কালো ট্রাউজার। বেডোলো ঢেউ খেলানো চুলগুলো বড় হওয়ায় আর ক্লিন শেভ মুখটায় হঠাৎ খুবই হালকা দাড়িতে চেহারাটা পাল্টেছে ওর। গতকাল রাতে খেয়াল করেনি দিদিটি, কিন্তু নিদ্রাবিহীন টকটকে লাল চোখজোড়া খুব ভয়ঙ্কর লাগছে। সেই দিনের মতো, যেদিন নাওফিল নিজের কুৎসিত রূপ দেখিয়েছিল মৃত মানুষকে ব্যবচ্ছেদ করে। সেই দৃশ্যটা মনে পড়তেই দিদিটি আঁতকে উঠে একবার চোখ বন্ধ করে ফেলে আবার তাকালো সামনে। তখন দেখল সামনে নাওফিল নেই। ও কুঞ্চিত কপাল করে ঘরে ঢুকল। নাওফিল শোবার ঘরে ফিরে এসে বিছানায় কম্বল জড়িয়ে আবার শুয়ে পড়েছে। বেচারার সাংঘাতিক জ্বরে ধরেছে, এর কারণ গতকাল রাতে সে ওষুধগুলো নেয়নি। দিদিটি খাবারটা নিয়ে ওর ঘরে এসে জিজ্ঞেস করল, সকালে কিছু খেয়েছিলেন? খেয়েছিলাম, নিজের রক্ত, শীতল কণ্ঠে জবাব দিল নাওফিল। আবার শুরু করেছে লোকটা হেয়ালিপূর্ণ কথাবার্তা। দিদিটি মেজাজ খারাপ নিয়ে ঘরে থেকে বেরিয়ে এলো, ডাইনিংয়ে গিয়ে খাবারগুলো প্লেটে বেড়ে ফিরে এলো আবার ওর পাশে বসে বলল, উঠুন, খাবার এনেছি আমি। ওষুধ কি খেয়েছিলেন? নাওফিল কোনো জবাব দিল না, উঠেও বসল না। দিদিটি ইতস্তত করে এগিয়ে এলো ওর আরেকটু কাছে। ওকে নাম ধরে ডাকতেই ও চোখ দুটো খুলে বিনাবাক্যে হঠাৎ দিদিটির হাতটা টেনে নিজের কপালে রাখল। ভীষণ চমকাল দিদিটি, প্রচণ্ড গরম নাওফিলের শরীর। কিছু বলতে গেলেই নাওফিল দ্বিতীয়বার তাকে চমকে নিজের বুকের মাঝখানে হাতটা চেপে ধরল। স্তিমিত গলায় চোখ দুটো ফের বুজে বলতে থাকল, দিস লাইফ ইজ নট লাইক আ নর্মাল হিউম্যান বিইং। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, সবটাই অপ্রত্যাশিত আর ঝামেলাপূর্ণ। তুমি জানো না দিদি, কেউ জানে না আমার একটা বোন আছে জাস্ট লাইক মি। নো নো নো, মেবি দেয়ার ওয়াজ। বিষণ্ণ সুরের শেষ কথাটির পর মিয়ে পড়া গলায় বাক্যের শেষ টানল, পৃথিবীতে হয়তো সে নেই, আব্বু আম্মুও হয়তো নেই। কি জানি। আপনার আব্বু আম্মু? কম্পিত, দ্বিধান্বিত কণ্ঠ দিদিটির। এরপর একই রকম গলায় নাওফিলের স্বীকারোক্তি, ইয়াহ, মাই বায়োলজিক্যাল প্যারেন্টস। তাকে থামিয়ে দিতে চাইল দিদিটি, স্নেহ কণ্ঠে বলল, আমার মনে হয় আপনার আজকেও রেস্টের প্রয়োজন। এলোমেলো কথা বলছেন, আমি বুঝতে পারছি না কথার অর্থ। উঠে খেয়ে নিন, ওষুধ বোধ হয় নেননি। তবু নাওফিল থামল না। বিড়বিড় করে বলে চলল, আমি মানসিকভাবে অসুস্থ নই আবার সুস্থও নই, অ্যান্ড অ্যাম নট ডেঞ্জারাস। ইউ আর সেফ উইথ মি। এরপর আর বলা হবে না হয়তো। তোমাকে আমার সঙ্গে আর জোড়াতে চাই না বলেই বলতে হবে আমায়। এলোমেলো লাগবে কথাগুলো, কষ্ট করে বুঝে নিও প্লিজ। আমি গুছিয়ে বলার অবস্থাতে নেই। আজই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা, আমার পরিচয় জানার পর তুমি আসবে না আমার কাছে, আর না খুঁজে পাবে আমাকে। সুদূর অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ জগতে আমার পরিচয়কে বলা হয় কিলার হোয়েল কাবস। কারণ আমার শরীরে দুজন মিস্টিক কিলার রক্সের রক্ত বইছে। আমি বুঝতে শেখার পর থেকে জেনে এসেছি ওদের বর্বর মানসিকতার গল্প। কোনোদিন দেখিনি ওদের, কিন্তু আমি অনুভব কেন করি জানি না, আমার প্রতি ওদের তীব্র ভালোবাসাকে অসম্ভব অনুভব করি। আমিও প্রচণ্ড ভালোবাসি ওদের, খুব ভালোবাসি। আর এই যুক্তিতেই ধরে নেওয়া হয়েছে, নিশ্চয়ই আমিও ওদেরই মতো বর্বর হব, কারণ রক্ত নাকি কথা বলে। আমি দেখতেও হয়েছি নাকি আমার আব্বুর মতো আর আমার স্বভাব বৈশিষ্ট্য ওদেরই মতো। আমার শৈশব আর কৈশোর কেটেছে গাজীপুরে। দাদাভাই আর দাদিবুর সঙ্গে একাকী, চাচাতো ভাইবোনদের থেকে আলাদা, যাতে আমার হিংস্র মানসিকতার শিকার তারা না হয়, তারা যেন আমাকে অনুসরণ না করে। কিন্তু তবুও আমার চাচাতো ভাইবোনেরা আমাকে খুব কাছে টানত। সবাই জানি শেখ পরিবারের জান আমি।
কিন্তু ওই পরিবারের কয়েকজন সদস্যের চোখের বালি আমি, যাদের অবহেলা আর তিক্ত কথা আমাকে স্মরণ করিয়ে দেয়, আমি নোংরা বাবা মায়ের সন্তান, আমিও তাদের মতোই হব একদিন। আমি যে পিতৃ পরিচয় বড় হয়েছি, তিনি আমার বড় চাচা। তার প্রতি আমার প্রবল বিতৃষ্ণা আর ঘেন্না। তিনি কেবল মাহতাব শেখ, অর্থাৎ আমার দাদার জন্য আমাকে সন্তান পরিচয় দিয়েছেন, তাছাড়াও তার স্ত্রী আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। এটাও একটা কারণ। কেননা তার নিজের কোনো সন্তান নেই। আমার বাবা মাকে ধ্বংস করেছেন আমার বড় চাচা। আরও কিছু বিশ্বাসঘাতক আছে এর সঙ্গে জড়িত। আমার আব্বু কোনোদিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করতে পারেনি। আমিও পারি না, খুন করার স্বাদ জাগে আমার। কিন্তু সেই ক্ষমতা আমার নেই, কিন্তু তাই বলে তাদের ছেড়ে দেব না, বিশ্বাসঘাতকর শাস্তি তাদের দেবই। এমনকি নিজের চাচাকেও ছাড় দেব না। দুর্ভাগ্য যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি, নয়তো তুমিও। আমিও। আমিও কি নাওফিল? উত্তেজিত গলা দিদিতির। গলা ঠেলে এক সিন্ধু বিতৃষ্ণা ছাড়া নাওফিলের জন্য সহানুভূতি এলো না দিদিতির। ওকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে নাওফিলের প্রতি ওর অনুভবটুকুর বিশ্লেষণ কি, ও কখনোই বলতে পারবে না, শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। 23টা বসন্ত অতিক্রম করে যে প্রথম প্রেমময় অনুভূতির জালে আটকা পড়ল ও, সে জালে কখনো আষ্টেপৃষ্ঠে আমরণ থেকে যাওয়ার স্বাদ হয়, আবার কখনো ছটফটানি হয় নাওফিলের দৃষ্টিসীমা থেকে পালিয়ে যাওয়ার। নাওফিল মানুষটি যেমন দ্ব্যর্থক বাক্যের মতো, ওকে ঘিরে ভাবনা আর আবেগও দিধিতির দ্বিবিত। নাওফিলের অসম্পূর্ণ কথার উত্তর না পেয়ে চোখ মুখ শক্ত করে বসে রইল। ও বরাবরই ধারালো মস্তিষ্কের অধিকারী। নাওফিল যদি সত্যিই মিস্টিক কিলার্স রক্সের সন্তান হয়, তবে দিদিতির যে অপ্রকাশিত একটি ঘৃণ্য পরিচয় আছে তা সে কোনো না কোনোভাবে হয়তো জেনে গেছে। সেটা দিদিতি খুব দ্রুতই বুঝে গেল। এবং ওর সঙ্গে নাওফিলের শত্রুতা না থাকলেও ওর পরিবারের কারো সঙ্গে কঠিন শত্রুতা আছে, তাও ও বুঝে গেছে। অথচ ও মানুষটা একেবারেই নাজুক। তাই আজও সে নিজেই জানে না ওর সেই অপ্রকাশিত ঘৃণ্য পরিচয়টি। মা কখনোই বলেনি ওকে তেমন করে, কিছু বলেনি ওর হৃদয়ের কোমলতার জন্য। আমি উঠছি। আপনি নেহাত ফাজলামো করার জন্য আমাকে ডেকেছেন। বলতে বলতে দাঁড়িয়েও পড়ল দিদিতি। নাওফিল তবুও একরোখার মতো চোখ বুজে রইল। দাড়িগোছ ছাড়া সুন্দর মুখটাই হঠাৎ এবড়োখেবড়ো দাড়িতে খুব করুণ লাগছে ওকে। বেজায় মায়া লাগছে দিদিতির, আবার বিরক্তও লাগছে। যেতে চেয়েও পারল না পা বাড়াতে। মিহিকণ্ঠে ডেকে উঠল, নাওফিল। এবার চোখটা খুলল নাওফিল, তুমি আর আমাকে নিয়ে ভেবো না, দিদি। খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার চেষ্টা করবে। কি সমস্যা আপনার? পুরোটা অন্তত বললে আমার কৌতূহলটা কমতো। আপনি এরকম নাটক করছেন কেন? বলতে তো চেয়েছিলামই আজ। কিন্তু তোমার চোখ দুটোর চাহনি তোমার ব্যক্তিরূপ প্রকাশ করে। খুব সৎ তুমি, দিদি। এটা বুঝতে দেরি হয়ে গেল আমার। আগে বুঝতে পারলে কখনোই তোমার পিছু পড়তাম না। কি এমন কথা সেসব? বলতে পারবো না আর, দুঃখিত। সেসব বলা মানে আমার বিপদ ডেকে আনা। দিদিতি নাওফিলের চোখে চোখ রেখে বলল, বলতে হবে না। আমার মনে হয় না কথাগুলো জানা আমার জন্য খুব জরুরি। আপনি এখন উঠুন, ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বাধ্য ছেলের মতো নাওফিল সত্যিই ঝট করে বিছানা ছেড়ে বাথরুমে ঢুকে পড়ল। যেতে যেতে বলে গেল, তাহলে খাবারটা রুফটপে গিয়ে সাজিয়ে ফেলো। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে দিদিতি। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টির মতো এই ছেলেটা। জন্ম থেকেই কি এরকম অদ্ভুত ব্যক্তিত্বের ছিল, না কি ঢং করে এখন এরকম পাগলের মতো আচরণ করে কে জানে। ভাবতে ভাবতে সে খাবার নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। এলিভেটর ছেড়ে হঠাৎ সিঁড়ি বেয়ে ছাদে আসার শখ হলো ওর। কখনো আসা হয়নি এ কারণেই আর কি। ছাদে পৌঁছনোর পর চমকাল সে চিলেকোঠার মতো একটা ঘর দেখে। এ ঘর আগে তো ছিল না। কিন্তু ঘরটাকে চিলেকোঠা বলা চলে না। সাদা রঙা টিন শেডের তৈরি আয়তকারের মতো জানালাবিহীন এই ঘরটা। এর দরজাটা কোন দিকে সেটাও বোঝার উপায় নেই। হাতের টিফিন বাক্সটা ছাদের কর্নারে রাখা টেবিলটায় রেখে এসে এগোলো দিদিতি সেদিকে। কার্নিশ হেসে ঘরের তিনকোনা দেখেও দরজার হদিস পেল না। শেষ কোণার দিকে যাওয়ার উপায় নেই পানির টাঙ্কির জন্য। এটা কোনো ঘর হতে পারে। গুদামঘরও তো এভাবে তৈরি করা হয় না। নাওফিল কেন এমন অদ্ভুত ধরনের ঘর বানালো? তাহলে সত্যিই কি ওর মাঝে গন্ডগোল আছে?
ছাদে এসে এখনো পৌঁছয়নি নাওভিল। ওর আজকের প্রতিটি কথার পর এই ঘর দেখে দিদিতির কাছে ওকে সুবিধার লাগছে না। পরিচয়ের শুরু থেকে এখন অবধি সবটা ভাবলে বারবারই নাওভিলকে বিপজ্জনক লাগে। এই অদ্ভুত ধরনের ঘরটা দেখার পর খুব বেশি সন্দেহ হচ্ছে নাওভিলকে নিয়ে। মন বলছে কিছু একটা নিশ্চয়ই আছে এই ঘরের মধ্যে। ঘরের আশেপাশে আরো দুবার চক্কর কাটল দিদিটি। সারা টিনের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দরজাটা চিহ্নিত করতে চাইছে। টাঙ্কিটা রাখা যে পাশে সে পাশে কোনো মানুষের ঢোকা সম্ভব নয়। টিনের ওপর ঠক ঠক করলো অকারণেই বেশ কবার। খুঁতখুঁতে মনটা নিয়ে ফিরে এলো খাবার টেবিলের কাছে। নাওফিলিপ বা এতক্ষণেও ছাদে এলো না কেন? কি করছে এত সময় সে ঘরে? বড্ড অশান্তি লাগছে মনের মধ্যে দিদিটির। না চাইতেও টিনের ঘরটার সামনে এসে দাঁড়ালো আবারও। খুব সূক্ষ্ম নজরে ঘরটা দেখতে দেখতেই অকল্পিতভাবে নজরে পড়ে গেল টিনের খাঁজের মাঝে বিশেষ ধরনের কোনো সাদা রং হবে হয়তো, তা দিয়ে বন্ধ রাখা দরজার অতি সামান্য ফাঁকটুকু ঢেকে দেওয়া। যা জহুরি চোখে না দেখলে বোঝার উপায় নেই। অর্থাৎ যতবার টিন কেটে বানানো এই দরজা খোলা হয় ততবারই বন্ধ করার পর দরজার চারপাশের ফাঁকটুকু সাদা রঙেই ঢেকে দেওয়া হয়। আশ্চর্যভাবে দরজাটা তালা দেওয়া নয়, এর কারণও স্পষ্ট। কেননা কেউ বুঝতেই পারবে না এই ঘরে আদতে দরজা আছে কিনা, যদি না সে দিদিতির মতো সন্দেহ করে। দরজার কোণা ধরে টেনে খোলার চেষ্টা করলো অনেকক্ষণ, কিন্তু এবার বুঝলো ও দরজা খুলে রাখার মতো বোকামি নাওফিলের মতো মানুষ জীবনেও করবে না। আঠা প্রকৃতির কিছু দিয়েই দরজাটা বন্ধ করে রাখা বাইরে থেকে। দিদিতি ভেবেচিন্তে উপায় পেল দরজার নিচ ধরে জোরে টান দিতে হবে। এতে একটু ঝুঁকি আছে হাত কেটে যাওয়ার। তাই ওড়না হাতে পেঁচিয়ে সে বসে পড়ে দরজার নিচে আঙুল গলিয়ে সর্বশক্তি ব্যয় করে কতক্ষণ টানাটানি করতে করতে হয়রান হয়ে যায়। কি এমন আঠায় দরজা আটকেছে নাওফিল কে জানে। আর কি বা আছে এই ঘরে? বেআইনি কোনো কাজের সাথে যুক্ত নেই তো ও? এসব ভেবে উত্তেজনা আরো বেড়ে গেল ওর। বসে না থেকে দরজাটা আবার টানতে আরম্ভ করলো। আরো কবার টানাটানির ফলে অবশেষে দরজাটা খুলতে পারল। হঠাৎ খুলে গিয়ে ও একটু ছিটকে পড়ল অবশ্য। দ্রুত উঠে পড়ে ঘরে ঢুকতেই দম আটকে আসতে চাইল যেন মাত্রাতিরিক্ত ভ্যাপসা গন্ধে আর গরমে। কিন্তু বেজায় বকা বনে গেল ও। ঘরে তো অদরকারি আসবাব আর কতগুলো ড্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু। তবে অবাক করা আরেকটি ব্যাপার হলো, বাইরে থেকে ঘরটাকে দেখলে বোঝা যাচ্ছিল না ভেতরে এতখানি জায়গা থাকতে পারে। স্টোর ঘরকে এভাবে গোপন কক্ষের মতো বানানোর কি আছে সেটাই বুঝল না ও। গরমে সিদ্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাই আর দাঁড়িয়ে থাকতে পারছে না। নাওফিল এসে ঘর খোলা দেখলে কে জানে কি বলবে ওকে। আর ওই বা কি জবাব দেবে। ভেবেছিল নাওফিলের কোনো অন্যায় কাজের সাক্ষী হবে আজ। তাই তো আগেপিছে কিছু না ভেবে দরজাটা খুলে ফেলল। বেরিয়ে আসার আগে পুরো ঘরটা এদিক ওদিক দেখতে ভুলল না, গোয়েন্দার মতো সব কিছু সরিয়ে নড়িয়ে দেখছে। ঘরের একদম কোণায় এক পাজা ভাঙাচোরা কাঠের চেয়ার স্তূপের মতো করে একটার ওপর আরেকটা চড়িয়ে রাখা। সে জায়গাটাও দেখতে বাদ রাখল না। নাওফিলকে নিয়ে আজ হঠাৎ এত সন্দেহ কেন দানা বাঁধছে মন করে। সেখান থেকে যেন কেউ যেন দৃঢ় গলায় বলছে, নাওফিল ইজ আ ক্রিমিনাল। সমস্ত ঘর তল্লাশি শেষে দিদিতি আর দাঁড়িয়ে থাকল না। দৌড়ে বেরিয়ে পড়তে চাইল ঘর ছেড়ে। আর সে সময়ই পায়ে পেঁচিয়ে গেল কিছু একটা। সবকিছু নড়চড় করকে গিয়ে ঘরটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। থেমে পড়তেই দিদিতি আবিষ্কার করল একটা সাদা কালো চেক শার্ট। অব্যবহৃত জামাকাপড়ও কি এখানে ফেলে যায় নাওফিল? ভ্রুজোড়া বাঁকিয়ে শার্টটা দেখল। ওর চেনা চেনা লাগছে এই শার্টটা, আর সেটা নাওফিলের নয়। নাওফিলকে এক রঙা শার্টেই দেখেছে ও আজ অবধি। তাছাড়া অধিকাংশ সময় নাওফিলকে কলারের গেঞ্জি নয় গোল গলার গ্যাঞ্জি পরতে দেখা যায়। তাহলে এই শার্টটা ওর চেনা লাগছে কেন? রাস্তাঘাটে দেখেছে কি পরিচিত কারো পরনে। কিন্তু মনে হচ্ছে এই শার্টের মালিক ওর বেশিই চেনা। কে সে? 1 2 3 4 5 সেকেন্ডের মাথায় ধরে ফেলল ওর ধারালো মস্তিষ্ক। দীপ্ত। হ্যাঁ, দীপ্তকে যে কবার দেখেছে ও তার মাঝে 3 বারই এই শার্টে দেখেছে। বোঝায় যেত, শার্টটা ওই ছেলেটার ভীষণ পছন্দের ছিল। হঠাৎ অজানা ভয় হতে লাগলো ওর, উল্টাপাল্টা ভাবনা ভেবে। দীপ্তর সঙ্গে ওর যোগাযোগটা কেমন যেন আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে।
তাও একবার তন্নির কাছে শুনেছিল ও দেশে ফিরছে। তারপর আর কোনো খোঁজ পায়নি দীপ্তর। বলা উচিত ওর কথা মনেই পড়েনি। আশ্চর্যজনক ব্যাপার হলো, নাওফিল বা ওর বাকি বন্ধুদের মুখেও দীপ্তর নাম শোনে না আজকাল। মুখটা ফ্যাকাশে হয়ে গেল দিদিতির। নাওফিলকে ঘিরে ভয়ানক এক সন্দেহ এখন গ্রাস করছে ওকে। কেন ওকে নিয়ে মনটা এত নেগেটিভ ভাবছে বুঝতে পারছে না। মনে হচ্ছে এই খোলামেলা ঘরে লুকোছাপা কিছু রেখে যাচ্ছে ও তড়িঘড়ি করে আবার সব কিছু সরিয়ে সরিয়ে দেখতে শুরু করলো। শার্টটা যেখান থেকে পায়ে বেজেছিল সে জায়গা থেকে মজবুত সেগুন কাঠের আলমারিটা সন্দেহের বশেই ঠেলে সরাতে চাইল। এই আলমারিটা শুরুতে সরানো হয়নি অতি ওজন বলে, শুধু খুলে দেখা হয়েছে। অনেক পুরনো দিনের বোধ হয় আসবাবটা। ঠেলাঠেলি করতে গিয়ে ঘামে গা ভিজে জবজবে হয়ে গেছে দিদিতির। একসময় এত কষ্টের ফল হিসেবে আলমারি তার জায়গা ছাড়তে বাধ্য হলই। অবিশ্বাস্য, ভয়ার্ত চোখে নিচে তাকিয়ে থাকলো তখনও। আয়তকার একটা কাঠ পা দিয়ে সরাতেই নিচে একটা ঘর দেখা গেছে। ঘুটঘুটে আধার হলেও নিচে যে মই নেমে গেছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ওর সন্দেহই তবে সত্যি। নাওফিল কোনো ক্রিমিনাল। এই গুপ্ত ঘরে কি আছে তা না দেখেই বা নিশ্চিত হবে কি করে? আর নিশ্চিত হতে হলে ওকে যেতে হবে ওই ঘরে। ও কি যাবে? কোনো ক্ষতি হয়ে যাবে না তো? নাওফিল তো এই চলে এলো বোধ হয়। এসেই তো বুঝে যাবে সব। তবুও দিদিটি খুব সাহসী একটা কাজ করে বসল। কল করল তন্নিকে, ওপাশ থেকে রিসিভ করতেই কলটা স্পিকারে দিয়ে বলল, শুধু চুপ করে থাকবি। কোনো কথা বলবি না। যদি বিপদের আশঙ্কা টের পাস তাহলে নাওফিলের বাসায় রুফটপে চলে আসবি পুলিশকে নিয়ে। রুফটপে স্টোররুমে ঢুকবি। এই ঘরে আমি একটা গুপ্তকক্ষ পেয়েছি আর দীপ্তর শার্ট। আমি এখন সেই গুপ্তকক্ষে ঢুকছি। তামান্না আর ঐশীকেও পারলে কনফারেন্সে আনো। কি সব বলছিস, দিদি? খুবই আতঙ্কিত শোনালো তন্নির কণ্ঠ। আমি সন্দেহজনক কিছু দেখলেই বলবো। তুই তখনই 999-এ কল করে পুলিশকে নিয়ে চলে আসবি। এখন চুপচাপ থাক। দিদিটি, আমার কথা শোন। একা একা এত বড় রিস্ক নিস না। ক্ষতি হয়ে যেতে পারে তোর। নাওফিল দুর্নীতির সাথে যুক্ত থাকতেই পারে। ওরা ক্ষমতাবান লোক। তুই ফিরে আয় দোস্ত। কথা শুনছিস আমার? দিদিটি। না। দিদিটি শুনলেও থামল না, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সতর্ক পায়ে নেমে এলো গুপ্ত ঘরটাই। এক রত্তি আলো নেই সেখানে। কিন্তু কানে ভেসে আসছে শো শো বাতাসের আওয়াজ। যেন বাতাস বইছে এই ঘরেই কোথাও। আলোটা সম্মুখে ধরতেই প্রচণ্ড বিস্মিত হলো দিদিটি। এটা খুব সাজানো গোছানো একটা বেডরুম। অথচ ওর সন্দেহ ছিল হয় এখানে নানান অস্ত্রপাতি দেখবে, নয়তো গুম করে রাখা মানুষ, নয়তো দুর্নীতির সাথে জড়িত অন্য কিছু। এসবের বদলে মানুষের বাসোপযোগী একটা ঘর দেখে ধাক্কাটা সহজে সামলে উঠতে পারল না। চারপাশে আলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখতে দেখতেই দক্ষিণ দিকে চোখ আটকালো হঠাৎ, চকিতেই অন্তরাত্মা কেঁপে উঠল ওর। গগনবিদারী চিৎকার দিয়ে 3 হাত পিছিয়ে এলো। কোটর ছেড়ে গোল গোল চোখ দুটো বেরিয়ে এসেছে যেন। বিছানায় নগ্ন দেহে বসে থাকা মানুষটির। দিদিটি এ ঘরে আসার পর থেকেই অনাবৃত মানুষটি ঘাড় বেঁকিয়ে দানব চোখে ওকে দেখে যাচ্ছিল নীরবে। তা দিদিটি খেয়ালই করেনি। মাথার আলুথালু এক গাছা চুল চোখের ওপর এলোমেলো হয়ে পড়ে আছে তার। হাড্ডিসার দেহে পাঁজরের হাড় গোনা যাচ্ছে। চোয়ালের মাংস দাঁতের সাথে লেগে গেছে বোধ হয়। প্রথম দেখায় দিদিটি চিনতেই পারল না মানুষটিকে। সে মানুষটি যখন ক্ষীণ গলায় ডেকে উঠল, দিদিটি। বুক থেকে ভয়ে সরে গিয়ে তখন দিদিটি সে মানুষটির পানে চেয়ে বিড়বিড় করে উচ্চারণ করল, দীপ্ত। মাথার ওপর 3 পাখার ফ্যানটা অনবরত ঘুরছে। এ ঘরে তাই এখন গরমটা নেই। কিন্তু দরদর করে ঘামছে দিদিটি এখনো। শ্লথ পায়ে এগিয়ে আসলো ওর কাছে। তখনই ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল দীপ্ত। পায়ে শেকল বেঁধে তালা ঝুলানো ওর কোমর থেকে উরু অবধি পাতলা একটা চাদর টেনে রাখা শুধু, তাছাড়া যে দেহে কোনো কাপড়ই নেই তা ঠিক বুঝে গেল দিদিটি। লজ্জার চেয়েও দিদিটির বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছে ভয় আর বিস্ময়। দীপ্তর পাশে এসে দাঁড়াতেই ওর কোমর জড়িয়ে ধরে রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া ছোট বাচ্চাদের মতোই কাঁদতে থাকলো। কান্নার দমকে ওর কথা বুঝল না দিদিটি কিছুই, আর্ততায় কুঁকড়ে দাঁড়িয়ে রইল। আমাকে বাঁচাও দিদিটি, তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও ওর কাছ থেকে, আমাকে বাঁচাও, আমি মরে যাবে ভাবে একদিন সত্যিই আমি মরে যাব।
আমি আমার মায়ের কাছে যাব, দিদিতি। কতদিন আমি মা বাবাকে দেখি না। ওরা জানেই না আমি দেশে ফিরেছি। নাওফিল আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও তুমি। কিছু কিছু কথা বুঝলো শুধু দিদিতি। দীপ্তর হাড্ডিসার নগ্ন পিঠে হাতটা রাখতে প্রচণ্ড অস্বস্তি লাগছে তার। ওকে শান্ত করতে মাথায় হাতটা রাখলো, তবুও সে চমকে গেল তখন। ছিটকে এলো দিদিতির থেকে, তুমি এখানে কি করে এলে, দিদিতি? এক মুহূর্তেই ভিন্ন রূপের দীপ্তকে দেখে অবাক হলো দিদিতি। চোখে সমুদ্র বয়ে যাওয়া ভেজা মুখে এখন শুধুই আতঙ্ক আর দুশ্চিন্তা ছেলেটির। ধরে নাও আল্লাহর ইচ্ছেতেই। এই অবস্থা কেন তোমার, দীপ্ত? নাওফিল তোমাকে আটকে রেখেছে কেন? দুরু দুরু বুকে মৃদু গলায় জিজ্ঞেস করল দিদিতি। তোমার জন্য। কি? ভীষণ চমকালো। আমি 3 মাস এখানে বন্দি, দিদিতি। আমি আলো দেখি না 3টা মাস। বলতে বলতে আবারও কেঁদে উঠল দীপ্ত, আগের মতো করে। আমাকে ফোনে নাওফিল প্রায় প্রতিদিন ফোর্স করত তোমার সঙ্গে ব্রেকআপ করার জন্য। এ নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলা চলছিল খুব। তুষাররা আমাদের এই ঝামেলার সমাধান করতে দেশে আসতে বলল। সরাসরি নাওফিলের সঙ্গে কথা বলে একটা সমাধানে আসা যাবে। আমি রাজি হলাম, কারণ নাওফিলের এরকম স্বভাব নতুন না। যেটা ওর চোখে লাগে বা মনে ধরে সেটা যতই অন্য কারো হোক, যেভাবেই পারুক তা নিজের করে ছাড়ে। কিন্তু তোমার ব্যাপারটা ভিন্ন। এখানে ওর অযৌক্তিক জোর আমি মেনে নিইনি। তাছাড়াও যদি ও তোমাকে ভালোবাসতো আমি সত্যি চেষ্টা করতাম ওর দিকটা ভেবে দেখার, কিন্তু ও তোমাকে নিজের কাজে শুধু ব্যবহার করতে চায়। ওর আর ওর বড় চাচার দ্বন্দ্বের মধ্যে শুধু শুধু তোমাকে টানবে একটা হাতিয়ারের মতো। কাজ ফুরিয়ে গেলেও তোমাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে করতে দেবে না। ও মাইন্ড গেম খেলায় ওস্তাদ, এমনকি হিপনোসিসও করতে জানে। আমাকে এখানে বন্দি করতে পেরেছে হিপনোসিস করেই। ও তোমার কাছে যেমনটা নিজেকে দেখাচ্ছে, তেমনটাও নয়। নিজের দোষ অপরাধও যদি স্বীকারোক্তি দেয় তোমাকে, সেটা ওর পরিকল্পনার একটা অংশ মাত্র। তুমি জানো না তোমাকে নিয়ে ওর অমানবিক পরিকল্পনার কথা। আমি জেনেছি বলেই আজ এই পরিণতি আমার। তুমি কি জানো ওর সন্ত্রাস বাবা মায়ের বিনাশ হওয়ার সাথে জড়িত তোমার? কথার মাঝপথেই বিশাল এক আওয়াজ ভেসে আসলো হঠাৎ ওপর থেকে। দীপ্ত হকচকিয়ে গেল, ভীতসন্ত্রস্ত গলায় বলল, নাওফিল বুঝে গেছে। দিদিতি, নাওফিল বুঝে গেছে তুমি এখানে এসেছো। ও তোমাকেও এখন এখানে আটকে রাখবে। তুমি পালিয়ে যাও, দিদিতি। তুমি না পালালে আমি এখান থেকে বের হতে পারবো না। আকুতি জানিয়ে কেঁদে ফেলল দীপ্ত। ভয় পেয়ে গেল খুব। দিদিটিও ধরা যে পড়ে যাবে তা তো জানতি, তবুও ভয় হাত পা ঠান্ডা হয়ে এসেছে ওর। দীপ্ত আজ অনেক কিছুই বলতে চাইছিল। শোনা হবে না আর ওকে নিয়ে নাওফিলের কি পরিকল্পনা ছিল। নাওফিল কি খুন করে ফেলবে ওকে? মুখ চেপে কেঁদে ফেলল সেও। দীপ্ত তখন বিস্ময়কর এক কথা বলল, এখান থেকে তুমি পালাতে পারবে দিদিটি। ঝট করে দীপ্তর মুখের দিকে তাকালো ও। কিভাবে? আমাকে এমনভাবে বেঁধে রেখে গেছে যে আমি পালানোর পথ জেনেও পালাতে পারি না। এই ঘরটা কিন্তু বারোতলা। কিন্তু এই ফ্লোর ভাড়া দেওয়া হয় না। তুমি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, বুকশেলফ ওসব সরিয়ে দেখো, ঠিক দরজা পেয়ে যাবে। এ ঘরে যেহেতু অ্যাটাচড বাথরুম আছে, তার মানে এটার মাস্টার বেডরুমও আছে। প্রতিটা ফ্ল্যাটের একই ডিজাইন। নাওফিলের ফ্ল্যাটটার মতোই। হরবর করে বলে চলল দীপ্ত। অস্ট্রেলিয়া থেকে নাওফিলের মনিমা জেরিন কল করেছিল। তার সঙ্গে দীর্ঘ সময়ের ফোনালাপের মাঝে নাওফিল ভুলেই গিয়েছিল দিদিতির কথা। মনিমার সঙ্গে কথা শেষে ক্ষুধার যন্ত্রণা বুঝতেই মনে পড়ে যায় ওর কথা। তারপর ছাদে পৌঁছনোর পর স্টোররুমের দরজা খোলা দেখতে পেয়ে কয়েক সেকেন্ডের জন্য কপাল কুঁচকিয়ে দরজাটা দেখে ভেতরে চলে আসে ও। আর তারপরই বুঝতে দেরি হয় না, যেখানে যাওয়া উচিত ছিল না দিদিতির, সেখানেই এখন পৌঁছে গেছে মেয়েটা। বিশ্রীরকম মেজাজ খারাপ হলো বোধ হয় নাওফিলের। অযত্নে গজানো দাড়িতে হাত বুলিয়ে কাঠ মুখে নিশ্চল দাঁড়িয়ে থেকে আচমকা তীব্র ক্রোধে আলমারির গায়ে লাথি মেরে বসল। সে শব্দ পৌঁছে যায় নিচের ঘরটাতেও। ফোনটা কানে নিয়ে নাওফিল তখনই লিফটম্যানকে কল করে বলে দেয় লিফট বন্ধ করে দিতে। তারপর নিচে নামতে শুরু করে। মই বেয়ে নামার মধ্য ধাপে এসে দেওয়ালের সুইচটা টিপে দিতেই ঘর আলোয় ঝলমল করে উঠল। ডেকে উঠল গম্ভীর গলায়, দিদি। এখানে তোমাকে কে আসতে বলেছে?
3 মাস পর অসহ্য ঝকঝকে আলো চোখে পড়তেই দীপ্ত চোখের ওপর হাত ফেলে চোখ বুজল। ওকে নগ্ন শরীরে দেখে চেঁচাল নাউফিল, বাঞ্চো এরকম ন্যাংটা হয়ে দিদিতির সামনে ছিলি তুই? তেজ দেখিয়ে জামাকাপড় খুলে রাখলে কি পালাতে পারবি? রাস্কেল। দীপ্ত চোখ জোড়া খুললেও তাকালো না নাওফিলের দিকে। কপালের কোণা একটু চুলকিয়ে আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল নাওফিল, কি ব্যাপার দিদি কই? জবাব শূন্য দীপ্ত তখনও। চেহারা কুঁচকে নাওফিল আরো একটা নোংরা গালি দিয়ে বলল, কথা বলিস না কেন হারামজা? জ্বর গায়ে ভার মাথা, খুবই বিরক্ত লাগছে নাওফিলের। চোখ বুজে চুলে হাত ডুবিয়ে মুঠো ভর্তি করে চুল টানতে টানতে ডাকলো আবারও, দিদি চোখের সামনে এসো তো। এই ঘরে লুকোনোর মতো জায়গা নেই। খামোখা খাটিও না আমাকে। ঠোঁট কামড়ে দীপ্ত মাথা নুয়ে চোরের মতো দেখছে তখন বাথরুমের দরজাটা। নাওফিলের চোখে তা মুহূর্তেই ধরা পড়ে গেল। আচ্ছা তো বাথরুমে এইটুকু সময়ের জন্য ওখানে লুকোনোর কি লজিক আছে? বুঝলাম না। বলতে বলতে সে এগিয়ে এসে বাথরুমের দরজায় টোকা দিল, বেরিয়ে আসো দিদি। বাথরুমের দরজা আমাকে টেনে খুলতে বাধ্য করো না। ভয় পেয়ে যদি বাথরুমের কাজ চাপে তাহলে অবশ্য শান্তিমতো কাজ সারতে পারো। আমি অপেক্ষা করছি। তোমাকে নিয়ে তোমার সঙ্গে আলোচনাটা আমি আমার নির্লজ্জ বন্ধুর সামনে করব না। এখানে এসে তোমার লজ্জা করেনি ওকে দেখে? একা একাই কথা বলে থামল নাওফিল। মিনিট 2 দাঁড়িয়ে থেকে সতর্ক সংকেত দিল, আমি কিন্তু ভেঙে ঢুকব এখন, দিদি। তারপরও দরজা খুলল না দিদিটি। রেগেমেগে দরজার গায়ে লাথি দিতে গিয়ে দেখল দরজাটা বাইরে থেকেই ছিটকিনি আটকানো। লাল চোখে একবার দীপ্তর দিকে তাকিয়ে চিৎকার করে ডেকে উঠল, আমি বলছি আমার সামনে আসো, দিদি। এখানে দাঁড়িয়ে চোর পুলিশ খেলতে ভালো লাগছে না আমার। না, সারা ঘরে কোনো অস্তিত্বই নেই যেন দিদিটির। নাওফিল এবার সিরিয়াস হলো। সরল গলায় বলল, দিদি, দীপ্তর মতো আটকে রাখবো না তোমাকে। ভয় নেই, আড়াল থেকে বেরিয়ে আসো এবার। ক্যাবিনেটের ভেতর দম ফুরিয়ে আসতে চাইছে দিদিটির। আজ কি হবে ওর জানে না। হয়তো দীপ্তর মতোই ওকেও আটকে রাখবে অন্য কোথাও, নয়তো মেরেও দিতে পারে। নাওফিলকে ঠান্ডা মাথার ভয়াবহ ক্রিমিনাল ছাড়া আর কিছুই ভাবতে পারছে না ও। ধরা পড়ে যাবে তা সে জানে। তবুও বৃথা চেষ্টা লুকিয়ে থাকার। কারণ অপেক্ষা করছে অতন্যি আর তামান্নার জন্য। পুলিশ নিয়ে আসছে ওরা। দিদি, তুমি আমাকে না খুব ভালোবাসো? তাহলে আমি ডাকছি তুমি আসছো না কেন? ক্যাবিনেটের সামনে এগিয়ে এসে দাঁড়ালো তখন নাওফিল। তারপরই এক টানে পাল্লাটা খুলে ফেলল। তাকের ওপর গুটিসুটি হয়ে বসে থাকা দিদিটিকে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ ভঙ্গিতে মাথা এদিক ওদিক দুলাল। আদর সুরে শুধাল, তুমি লুকিয়েছ কেন, দিদি? আমার ভয়ে। কিন্তু আমাকে ভয় পাবে কেন? চিক বেয়ে গড়িয়ে পড়া ঘাম নেমে আসে দিদিটির গলা অবধি, আর গলা থেকে গড়িয়ে যায় তা বুকের ভেতর। এমন অস্বস্তিকর একটা দৃশ্য নাওফিল ধৈর্য নিয়ে দেখল। বেখেয়ালে বুকের কাছ থেকে ওড়নাটা সরে গেছে, সেখানে বিভাজনের মাঝে থাকা ফোনটার দিকেই চোখ আটকে আছে নাওফিলের। শীতল চোখজোড়া দিদিটির চোখে রেখে আদেশ দিল, ফোনটা আমার হাতে দাও, দিদি। দীপ্ত তোমাকে এইটুকু সময়ে পুরোটা বলতে পেরেছে। একদম ক্যাবিনেটের কাঠের সঙ্গে লেগে রইল দিদিটি, নাওফিলের আদেশকে অমান্য করে। কাদার মাঝেও গা কাঁপছে ওর। নাওফিল ওকে টেনে নামাল ওখান থেকে। বুকের কাছে শক্ত করে চেপে রাখল ফোনটা তখনও। আবারও ভারী গলায় আদেশ করল, ফোনটা ওখান থেকে বের করে আমার হাতে দাও। আমি নিতে গেলে অশ্লীল হবে কিন্তু। দেব না, জিদি গলায় বলল দিদিটি। নিমিষেই নাওফিল ওকে কাছে টেনে আনলো, বুকের সাথে মিশিয়ে ধরতেই দিদিটি ভয়ে নাওফিলেরই বুকে হাতজোড়া রাখল। ফোনটা তখনও একই স্থানেই। তোমাকে নিয়ে যে উদ্দেশ্যই থাক, ছোঁয়াছুঁই করার স্বাদ নেই। তাই নিজে থেকে ওখান থেকে বের করো। আর আমাকে যদি বাধ্য করো আমি চরম পর্যায়ের অসভ্যতামি করে ফোনটা নেব। ফোনের ওপাশ থেকে তন্নি আর তামান্না সবটা শুনছে নীরবে। প্রচণ্ড কোমল মনের ঐশী দিদিটির পরিণাম কি হবে সেই ভয় কেঁদে দিশাহারা। রুমানও শুনতে পাচ্ছে সবটা। বন্ধুর এই কদর্য রূপ তার কাছে অজানা ছিল। পুলিশ ফোর্স ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছে ওরা এতক্ষণে চলেও এসেছে। লিফট বন্ধ বলে সিঁড়ি বেয়ে উঠছে। সিকিউরিটি গার্ড পুলিশ দেখে নাওফিলকে কল করল। জানিয়ে দিল পুলিশের আগমন বার্তা। তারপর জানিয়ে দিল কল করে শেখ জাকির মাহতাবকেও।
এমপি জাকির অফিসে তখন জরুরি মিটিংয়ে। তার পিএ এসে খবরটা দিতেই সে মিটিং ছেড়েই বেরিয়ে পড়ে দ্রুত। কিছুদিন আগেই ব্যবচ্ছেদ করা ডেডাবডি চুরির দায় থেকে বাঁচিয়েছে সে এই ছেলেকে। এখন আবার কোন ঝামেলা পাকিয়েছে কে জানে, যে আজ সরাসরি পুলিশ চলে এসেছে বাসায়। এভাবে চলতে থাকলে নিজের ইমেজও আর রক্ষা পাবে না। ওপর মহল থেকে পুলিশের কাছে নিষেধাজ্ঞা যাওয়ার পূর্বেই পুলিশ রুফটপে চলে আসলো। দিদিতির সামনে তখন নাওফিল কেমন যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়ানো। যেন ও বিশ্বাসই করতে পারছে না দিদিতি পুলিশ হাজির করবে। চলবে। গল্প আমি অভিশাপ পৃথ্বীর প্রথম পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুতি। অন্তিম